শীতের সকালে খুব আনন্দে ঘুমিয়ে আছি, এমন সময় মায়ের ডাকে ঘুম থেকে উঠি। এই রাজ, ওর বাবা, আর কত ঘুমাবি? ওহ, আর একটু ঘুমাতে দাও, এখন তো অনেক সকাল। আজ না তোর ইন্টারভিউ আছে, উঠে পড় বাবা। কত বাজে? 8টা বাজে। কি, 8টা বেজে গেছে? হ্যাঁ, তাহলে তোকে আর বলছি কি। ইস মা, তুমি আমাকে আর একটু আগে ডাকলে না কেন? এখন আমি 9টার ভিতরে অফিসে পৌঁছাবো কেমন করে? এখন তো সব আমার দোষ, তাই না? আমি সেই কখন থেকে ডাকছি, তোর তো ওঠার নামই নেই। ধুর, তখন বলতে পারলে না যে এত দেরি হয়ে গেছে? তোকে বললে কি তুই শুনিস আমার কথা? ধুর, ভালো লাগে না। এই কথা বলে তাড়াতাড়ি ফ্রেশ হতে লাগলাম। কি ঘুম যে আমার হয়েছে বুঝি না। জীবনের প্রথম ইন্টারভিউ, তাও লেট। এখন ভালো 9টার ভেতর অফিসে পৌঁছাতে পারলে হয়। তারপর তৈরি হয়ে বাসা থেকে বের হলাম। মা, আমি আসি। আরে আরে, না খেয়ে যাচ্ছিস কেন? কিছু খেয়ে যা। না মা, এখন আর কিছু খাওয়ার সময় নেই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তাই বলে না খেয়ে যাবি? পরে কিছু খেয়ে নিব। তুমি শুধু দোয়া করো যেন চাকরিটা হয়ে যায়। পাগল ছেলে, এই কথা কি বলতে হয় নাকি? আচ্ছা, সাবধানে যাবি। এই কথা বলে বাইক নিয়ে বাসা থেকে বের হলাম। ওহো, আপনাদের তো এখন আমার পরিচয়টা দেওয়া হয়নি। কি করব বলুন, এমনিতে লেট, তাই আর পরিচয় দিতে সময় হয়নি। আচ্ছা ছাড়ুন এসব কথা, এখন আপনাদের সাথে পরিচয় পর্বটা শেষ করে ফেলি। গল্পের প্রথমে তো সবাই আমার নামটা জানলেনি, তারপরও বলছি, আমি হলাম রাজ, মা বাবার একমাত্র সন্তান। আজ পরিচয় এ পর্যন্তই থাক, বাকিটা না হয় গল্পের মাধ্যমে জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসছি, কোনোরকম বাইকটা পার্ক করে। এক দৌড় দিয়ে লিফটের কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। তারপর উঠে দেখি একটা মেয়ে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। মেয়েটাকে প্রথম দেখাতেই যেন ক্রাশ খেলাম। আসলে মেয়েটার মুখটা এতটা মায়াবী লাগছিল যে মনে হচ্ছে সারা জীবন এভাবে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো। এই যে, হ্যালো। কি হলো, কানে শোনেন না নাকি? বলুন। কপালে চোখ নেই, দেখে হাঁটতে পারেন না? এই একই কথা তো আমিও আপনাকে বলতে পারি। কি বললেন আপনি? দেখুন, আপনার সাথে ঝগড়া করার মতো সময় আমার কাছে নেই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। কি, আমি আপনার সাথে ঝগড়া করছি? তা নয় তো কি, আপনাকে দেখতে তো খুব মিষ্টি, কিন্তু আপনার কথাতে কোনো রসকস নেই। আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করে ফেলছেন। এই জন্যই তো আমি সবসময় আনলিমিটেড নিয়ে চলি। উফ, আপনার সাথে কেন যে কথা বলতে গেলাম, শুধু শুধু সময় নষ্ট। সময় আর আপনার কোথায় নষ্ট হলো? যা নষ্ট হওয়ার হলো তো আমার। মানে? মানে এমনিতে আমার ইন্টারভিউ দিতে দেরি করে আসছি। আপনি তো দেখছি খুব বেয়াদব, নিজে দোষ করে আমাকে দোষারোপ করছেন। আমার মাও না ঠিক এই কথা বলে। আমাদের কোথাও মাঝে লিফট চলে আসলো, আমি যে লিফটে উঠতে যাব তখনই মেয়েটা আমাকে বলে, এই খবরদার, একদম আমার সাথে আসার চেষ্টা করবেন না। কেন, অফিসটাকে আপনার বাবার নাকি যে আপনি লিফটে উঠতে বারণ করবেন আর আমি আপনার কথা শুনবো? হ্যাঁ, আমার বাবারই। আপনি বলবেন আর আমি মেনে নিব? মেয়েটার দিকে তাকিয়ে দেখি রাগেতে মুখটা একদম রক্তবর্ণ ধারণ করেছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে আগুন জ্বলজ্বল করছে। এর মাঝে একটা লোক এসে মেয়েটাকে বলে, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। তাদের দুজনের কথা শুনে তো আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা আবার আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে লিফট দিয়ে চলে গেল, আর আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। আচ্ছা ভাই, যে মেয়েটা গেল উনিকে? নতুন নাকি? হ্যাঁ, আজই ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা, উনি হচ্ছেন নুসরাত ম্যাডাম, এই অফিসের বস। হাই হাই রাজ, তুই এটা কী করলি? ঝগড়া করার মতো আর লুক পেলি না শেষমেশ অফিসের ম্যাডামের সাথে? ও ভাই, কি ভাবছেন? না, তেমন কিছু না, ভাবছিলাম ম্যাডাম মনে হয় খুবই শান্ত, তাই না? উনাকে শান্ত ভাবলে ভুল করবেন। উনি যে রাগী, একজন মানুষ তা ওনাকে দেখে বলতে পারবে না। না, তাহলে মনে হয় না আমার চাকরিটা আর হবে। তারপর আমি ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। মনে হয় না ম্যাডামের সাথে এত কিছু হওয়ার পর চাকরিটা হবে। বসে বসে এসব কথা ভাবছি, এমন সময় ইন্টারভিউয়ের জন্য আমাকে ডাকা হলো। খুব টেনশন হচ্ছে, না জানি ভেতরে গেলে কি হয়। ধুর, যা হবার হবে,
আগে তো ভেতরে যাই। এই কথা বলে দরজাটা খুলে বলি, আসতে পারি ম্যাডাম? হুম, আসুন, কথাটা বলার পর আমি ভেতরে গেলাম। বসুন। ধন্যবাদ ম্যাডাম। দেখি আপনার ফাইলটা। তারপর উনি আমার হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে লাগলেন। ধুর বাবা, এত কিছু দেখার কি আছে? চাকরি যে আপনি আমাকে দেবেন না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আপনার সার্টিফিকেটের সাথে তো আপনার ব্যবহারের কোনো মিল পাচ্ছি না। যা মনে মনে ভাবছিলাম তাই। খালি দেখতে সুন্দর, কিন্তু মনটা তো একদমই সুন্দর না। জানি চাকরিটা পাবো না। এই, আপনি মনে মনে কি ভাবছেন? কই, কিছু বলি নাই তো। হুম, আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাডাম। দরজাটা ওই দিকে। আমি আর কিছু না বলে চুপ করে মাথা নিচু করে চলে যেতে লাগলাম। কি মেয়ে রে বাবা, একটু মায়া দয়া নাই। আরে দোষ কি শুধু আমার একার নাকি? এই যে শুনুন, কাল সকালে 8টার ভেতর অফিসে আসতে হবে, বুঝলেন? এমন হাঁ করে না তাকিয়ে থেকে কাল থেকে কাজে মন দিবেন, বুঝলেন? তার মানে চাকরিটা আমার? ধন্যবাদ ম্যাডাম। হুম, এখন যান। আর হ্যাঁ, কাল যেন আসতে লেট না হয়। না না, কাল আপনি আমাকে সঠিক সময় দেখতে পারবেন। এই কথা বলে আমিও বাসায় চলে আসি। বাসায় আসার পর কলিং বেল দিতেই মা এসে দরজাটা খুলে দেয়। মা, চাকরিটা আমার হয়ে গেছে। হুম, দেখতে হবে না ছেলেটা কার? তোমাকে এখন চাকরি নিতে কে বলেছে? মা দেখো না, বাবা কি বলছে। তুমিও না, কোথায় ছেলেটা চাকরি পাইছে খুশি হবে তা না। আরে আমার কথা মানে হলো তোমার ছেলে যে অলস, তাতে করে ও চাকরি করতে পারবে বলতে আমার মনেই হয় না। আমি অলস না, আমি তোমাকে কাজ করে দেখিয়ে দেব। উফ, তোমরা বাপ ছেলে কি শুরু করলে? যা বাবা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আসলে আমার মা বাবার সাথে আমি ফ্রিভাবে কথা বলি। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম। মা কোথায়? খাবার দাও। একটু অপেক্ষা কর বাবা। তাড়াতাড়ি দাও, খুব খিদে লেগেছে। তারপর মা খাবার নিয়ে চলে আসলো। আমরা সকলেই একসাথে খাবার খেতে লাগলাম। খাওয়ার সময় মা বাবাকে বলে, ছেলেটা যখন এবার চাকরি পেয়ে গেছে, তাহলে এবার সুন্দর একটা মেয়ে দেখে ওর বিয়ে দিলেই হয়। কি, আমার ছেলে হয়ে ও করবে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ? কখনোই না। তাহলে কি করবে শুনি? ও আমার ছেলে, তাই আমি চাই আমার মতো প্রেম করে বিয়ে করবে। এই তো বাবা, একদম ঠিক কথা বলছো। আর এখন কার সময় কি? কেউ আর অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করে নাকি? তুমিও না, একদম ছেলেটার মাথা নষ্ট করে দিচ্ছ। মা, বাবা তো ঠিকই বলছে। দেখো, তোমাদের দুজনের লাভ ম্যারেজ, আর আমি তোমাদের সন্তান হয়ে কি করে অ্যারেঞ্জ ম্যারেজ করব? হয়েছে, তোকে আর লাভ ম্যারেজ করতে হবে না। এখন পর্যন্ত পারলি না একটা মেয়ের সাথে প্রেম করতে, আবার লাভ ম্যারেজ? এতদিন পারিনি ঠিকই, কিন্তু এখন তোমাদের বলছি, খুব তাড়াতাড়ি প্রেম করে দেখাবো। হয়েছে, এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়, সকালে আবার অফিস আছে। তারপর আমি ঘুমোতে চলে গেলাম। কিন্তু চোখ দুটো বন্ধ করার সাথে সাথে নুসরাত ম্যাডামের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছে। না, আমার এমন কেন হচ্ছে? কাঠের এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। সকাল 6:30-এর সময় ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। না থাক, আর 10 মিনিট পরে উঠি। তারপর আমি ঘুমের মধ্যে সেটা বন্ধ করে শুয়ে থাকি। কিছুক্ষণ পর মা আমার রুমে এসে আমাকে শুয়ে থাকতে দেখে বলে, বাবা রাজ, আমি তোর খাবার দিচ্ছি। এ কি, কি কি হয়েছে? তুই এখনো শুয়ে আছিস? তোর না আজ অফিসে প্রথম দিন? সে কি, 7টা কখন বাজলো? তোর জন্য কি সময় থেমে থাকবে নাকি? ধুর, আমিও যে কি করি। এই কথা বলে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। মা অনেকবার খেতে বলল, কিন্তু আমার পুরা কপালে মনে হয় না সকালে খাবার লেখা আছে। এই রে, 8টা বাজতে আর মাত্র কিছু সময় বাকি, মনে হয় না পৌঁছাতে পারবো। অবশেষে 10 মিনিট পরে এসে অফিসে পৌঁছালাম। যাক বাবা, বেশি দেরি হয়নি। এই কথা বলে যেই না আমার কেবিনের দিকে যাব, অমনি পেছন থেকে নুসরাত আমাকে ডাক দিয়ে বলে, মিস্টার রাজ, আপনি এক্ষুনি আমার কেবিনে আসুন। ওকে ম্যাডাম। তারপর আর কি, চুপচাপ ম্যাডামের কেবিনের দিকে যেতে লাগলাম। না, প্রথম দিনই তো লেট, না জানি কি বলে। ধুর, যা বলার বলবে, এখন যাই সাহস করে।
মনে মনে এসব কথা ভাবতে ভাবতে ম্যাডামের কেবিনের সামনে পৌঁছালাম। তারপর দরজাটা খোলার সাথে সাথে, ম্যাডাম। হুম, ভেতরে আসুন। ম্যাডাম চেয়ারে বসে মুখ অন্যদিকে ফিরে বসে আছে। এটা দেখে তো আমি খুব ভয় পেয়ে গেলাম। মনে হয় না চাকরিটা থাকবে। ম্যাডাম, আমাকে কী জন্য ডাকছেন? এখন কয়টা বাজে? ঘড়িতে কয়টা বাজে শোনার জন্য আমাকে ডাকছেন? আমি তো ভাবলাম কি দরকারি কাজে ডাকছেন। হাসা বন্ধ করুন আপনি। আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি? সরি ম্যাডাম, আসলে আপনি সময় জানতে চাইছেন তো, তাই আর কি হাসি চলে আসলো। আমি আপনার কাছে সময় এর জন্য জানতে চেয়েছি কারণ অফিস শুরু হয় 8টা থেকে, আর আপনি 10 মিনিট লেট করে আসছেন। আসলে ম্যাডাম। থামুন আপনি। এমনি প্রথম দিনেই অফিসে লেট করে এসেছেন, আবার আমাকে অজুহাত শোনাচ্ছেন। এখন আমার দিকে হাঁ করে তাকিয়ে না থেকে যান, নিজের কেবিনে গিয়ে আপনার কাজ বুঝে নিন। আর কাল থেকে লেট করলে চাকরি করা লাগবে না। বলে কি এত সময় ধরে ঝাড়ি মেরে এখন বলছে কিছু বলি নাই। আচ্ছা ম্যাডাম। এই কথা বলে আমি আমার কেবিনে চলে আসি। যাক বাবা, বেশি কিছু হয়নি। আমি তো ভাবছিলাম প্রথম দিনই চাকরিটা না হারায়। মেয়ে মানুষ যে এতটা রাগী হতে পারে ম্যাডামকে না দেখলে বুঝতেই পারতাম না। ও, আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। আমি একটা ফ্যাশন ডিজাইনার কোম্পানিতে কাজ করি। কাজ করতে করতে আমি একটা সময় এক জায়গায় আটকে যাই, তাই আমি ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম, আসবো? হুম, আসুন। ধন্যবাদ। বসতে পারি? হুম, বসেন। এবার বলেন কি জন্য আসলেন? ম্যাডাম, বর্তমানে আমরা যে ডিজাইন নিয়ে কাজ করছি এতে কিছুটা পরিবর্তন করতে চাই। দেখুন, আপনি আজই প্রথম, এর মধ্যে আবার এত বড় কাজের পরিবর্তন করতে হবে না। আপনি বরং অন্য একটা কাজ করুন, এই কাজ বাকিরা করে নেবে। আরে ম্যাডাম, আপনি আমার কথা তো শুনবেন। আচ্ছা, বলেন। তারপর আমি ম্যাডামকে অনেক বোঝানোর পর উনি শেষমেশ রাজি হলেন, আর আমিও লেগে পড়লাম নতুন কাজ নিয়ে। অফিস ছুটির পর বাসায় চলে আসলাম। কিরে, অফিসে প্রথম দিন কেমন কাটলো? ভালোই। তোর সাথে যারা কাজ করে তারা কেমন? এখনো সকলের সাথে পরিচয় হয়নি, তবে আস্তে আস্তে করে নিব। যা বাবা, তুই ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে টাইম মতো অফিসে পৌঁছে গেলাম। অফিসে যাওয়ার পর শুনি ম্যাডাম এখনো আসেনি। এটা শুনে তো আমি মনে মনে লঙ্গিটা দিতে লাগলাম। না, এখন কাজে মন দিতে হবে। তারপর আমি আমার কাজ করতে লাগলাম। একটু পর অফিসের পিয়ন এসে বলে, স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে। ম্যাডাম আবার কখন এলো? একটু আগেই আসছে। ম্যাডাম, আসবো? হুম, আসুন। ধন্যবাদ। এই কথা বলে বসে আছি, আর ম্যাডামও কোনো কথা না বলে ল্যাপটপে কাজ করতে লাগলেন। তারপর আমি বললাম, আজকে আপনার আসতে এত দেরি হলো যে? এই যে রাস্তায় আজ একটু বেশি জ্যাম ছিল। তাহলে এবার বুঝলেন তো ম্যাডাম কেন আমার অফিসে আসতে দেরি হয়? কি বলতে চাইছেন আপনি? না মানে ম্যাডাম, বলছিলাম যে আমাকে কেন রেখেছেন বললেন না তো। হুম, এই ফাইলটা ধরুন, আর কালই মনে করে সাবমিট করে দেবেন। ওকে ম্যাডাম। আর হ্যাঁ, এই কাজে যেন আবার দেরি না হয়। দেরি হলে কিন্তু কাজটা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। আরে কি যে বলেন না ম্যাডাম, আমি থাকতে এই কাজ হাতছাড়া হবে না। দেখবেন আমি এই কাজটাকে এমনভাবে প্রেজেন্টেশন করব যে কাজটা আমাদের অফার করবে না, নিতে চাইলেও। থাক, এত বড় বড় কথা না বলে তাড়াতাড়ি যান, কাজে লেগে পড়ুন। হাতে সময় খুব কম। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন আমি আসি। এই কথা বলে ম্যাডামের কেবিন থেকে আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। কিন্তু ম্যাডাম যে সব মডেলের ছবি আমাকে দিছে তার ভেতর থেকে একজন মডেলের সাথেও এই ডিজাইন ম্যাচিং করছে না। তাই আমি নিজেই চলে গেলাম ফটো সেশনে। সেখানে গিয়ে ক্যামেরা নিয়ে নিজেই মডেলদের ছবি তুলতে লাগলাম, কিন্তু কারো স্টাইলই পছন্দ হচ্ছে না। ধুর, আর ভালো লাগে না। এমনিতে সময় কম, তার উপর আবার এই সমস্যা। ক্যামেরা হাতে নিয়ে বসে আছি, এমন সময় ম্যাডামকে আসতে দেখলাম। ম্যাডামকে দেখেই মাথায় একটা বুদ্ধি আসলো। আচ্ছা, ম্যাডামকে তো মডেলদের থেকে বেশি সুন্দর লাগছে। মডেলদের ছবি না দিয়ে ম্যাডামের ছবি দিলে কেমন হয়? কিন্তু ম্যাডাম যে রাগী, ওনার ছবি দেওয়ার কথা বললে কখনো রাজি হবে না। তার থেকে বরং একটা কাজ করি, লুকিয়ে লুকিয়ে ম্যাডামের কিছু ছবি তুলি। যেই বাবা সেই কাজ, তাড়াতাড়ি করে ছবি তুললাম। এরপর ম্যাডাম আমার কাছে এসে বলে, কি ব্যাপার, আপনি কাজ বাদ দিয়ে এখানে কেন? ম্যাডাম, আমি এখানে কাজই করছি। কিন্তু আপনার তো এখানে কোনো কাজ নেই। ম্যাডাম, একটা কাজ ছিল,
কিন্তু এখন সেটা শেষ, তাই আমি চলে যাচ্ছি। এই কথা বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম, কারণ ওখানে বেশি সময় থাকলে আবার ম্যাডাম রাগ করা শুরু করবে। এমনিতেই যে রাগী। তারপর আমি আমার কাজ শেষ করে বাসায় চলে আসলাম। পরের দিন ফাইল সাবমিট করার দিন। এত বড় একটা কাজ ম্যাডাম যে আমাকে বিশ্বাস করে দিছে, তাই অনেক। না, আজ দেরি করলে হবে না। তাই আমি আজ তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। রিক্সাতে করে যাচ্ছি, এমন সময় দেখি রাস্তার পাশে একটা বৃদ্ধ লোক পড়ে আছে। আমি তাড়াতাড়ি রিক্সা চালককে থামতে বললাম, এই মামা, দাঁড়াও দাঁড়াও। কেন মামা, কি হয়েছে? আরে ওখানে একটা লোক পড়ে আছে, মনে হয় উনি খুব অসুস্থ। তারপর আমি তার কাছে গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এই মামা, এনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি ধরেন তো আমার সাথে একটু। আরে মামা, চিনেন না জানেন না, শুধু শুধু ঝামেলার মধ্যে যাবেন কেন? দেখুন, আজ যদি ওনাকে আমি এখানে রেখে চলে যাই, কাল যদি শুনি যে এখানে একটা বৃদ্ধ লোক মারা গেছে, আমি চাইলে তাকে বাঁচাতে পারতাম, কিন্তু বাঁচাইনি, তখন যে মানুষ হিসেবে নিজেকে বড্ড অপরাধী মনে হবে। হ্যাঁ মামা, সত্যি কথাই বলছেন। আসলে আমার ভুল হয়ে গেছে, এমনভাবে আমার বলা ঠিক হয় নাই। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় ব্যাপার। এখন তাড়াতাড়ি আমাকে একটু সাহায্য করুন। তারপর রিক্সা চালকের সাহায্যে সেই বৃদ্ধা লোকটাকে হাসপাতালে নিয়ে যাই। তারপর বৃদ্ধ লোকটাকে ভর্তি করলাম। ডাক্তার তাকে দেখে বলে, খুব ভালো সময় এনাকে এনেছেন, আরো একটু দেরি হলে তো বাঁচানো যেত না। কেন ডাক্তার, কি হয়েছে ওনার? উনি তো হার্ট অ্যাটাক করেছিলেন, ভাগ্যেশ ওনাকে সময় মতো নিয়ে আসছেন। এখন ওনার অবস্থা কেমন? এখন অনেকটা ভালো। তা উনি কি হয় আপনার? আসলে ওনাকে আমি চিনি না, রাস্তায় পড়েছিল তাই নিয়ে আসছি। চেনেন না জানেন না, একটা অচেনা লোককে হাসপাতালে নিয়ে আসলেন। সত্যি, আজও দুনিয়া আপনাদের মতো ভালো মানুষ আছে বলে পৃথিবীটা আজও ধ্বংস হয়নি। দেখুন, মানুষ হিসেবে আমার যা কর্তব্য আমি শুধু তাই করছি। বর্তমান যুগে এমন কর্তব্য আর কয়জনে বা করে? যাই হোক, কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসবে। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। তারপর আমি যে বসতে যাব, দেখি রিক্সা চালক এখনো দাঁড়িয়ে আছে। ও, আমি তো আপনার ভাড়া দিতেই ভুলে গেছি। বলুন, আপনাকে কত দিতে হবে? মামা, আপনি একটা ভালো কাজ করেছেন। আপনার ভালো কাজে না হয় আমিও একটু শরিক হতে চাই, তাই আমার আর ভাড়া লাগবে না। আরে তা কি করে হয়? এটা তো আপনার প্রাপ্য, এটা কেন নিবেন না? ধরুন। না মামা, আজকের ভাড়াটা না হয় অন্য দিন দিয়েন। এই কথা বলে রিক্সা চালকও চলে গেলেন। হায় হায়, আমার তো অফিসের দেরি হয়ে গেছে, এদিকে ফাইলগুলো সাবমিট করতে হবে। না, এখন কি করি? কোনো কিছু না ভেবে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সেই কোম্পানির কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলাম। যাক বাবা, এখন ভালো ভালো কাজটা হলে হয়, তা না হলে ম্যাডাম তোমাকে মেরেই ফেলবে। তারপর আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, ওনার জ্ঞান কখন ফিরবে? দেখুন, এখন ঠিকভাবে বলতে পারছি না, তবে কিছু সময় তো লাগবেই। আচ্ছা, আমার এখন জরুরি দরকারি একটা কাজের জন্য যেতে হবে। প্লিজ, এটা আমার নাম্বার। ওনার জ্ঞান ফিরলে আমাকে কল দিবেন। অবশ্যই, আপনি নিশ্চিত হয়ে আপনার কাজে যেতে পারেন। হাসান সাহেব, রাজ কি এখনো অফিসে আসেনি? না ম্যাডাম, এখনো আসেনি। ধুর, আমিও যে কি করে এমন একটা মানুষকে এত দরকারি কাজ দিতে গেলাম, যার কাছে সময়ের কোনো দামই নেই। আজ আসলে তাকে চাকরি থেকে বের করে দেব। আজ ওর জন্য এত বড় একটা কাজ হাতছাড়া হয়ে গেল। ম্যাডাম, আসবো? আপনার সাহস হয় কি করে এত দেরি করে আসার জন্য, তারপর আবার এত বড় কাজের দায়িত্ব নেয়ার পর? আসলে ম্যাডাম। থামুন, লজ্জা করে না এমন একটা দিনে এত দেরিতে আসার পরেও আমার সামনে মাথা উঁচু করে আবার কথা বলছেন? আপনাকে ফাইল দেয়া হয়েছে সাবমিট করার জন্য, কিন্তু আপনি তো সময় মতো সেখানে যেতেই পারেননি। জানেন আপনার জন্য আজ আমার কাজটা পাইনি, শুধুমাত্র আপনার জন্য। আজকের পর থেকে অফিসে আসার দরকার নেই, যান, বেরিয়ে যান। ম্যাডাম, আপনি একটাবার আমার কথা তো শুনবেন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, যান এখান থেকে। তা না হলে আমি সিকিউরিটি গার্ডকে ডাকতে বাধ্য হব। আমি আর কোনো কথা না বলে মাথা নিচু করে অফিস থেকে বেরিয়ে গেলাম। ম্যাডাম রাগের মাথায় চড় মারছে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটিবার তো আমার কথা শুনতে পারতো। না জেনে কেন আমাকে এত বড় ভুল বুঝলো? উফ, আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। ম্যাডাম, আসবো? আসুন। ম্যাডাম, রাজ সাহেব ওই কোম্পানির কাছে আমাদের প্রজেক্টটা মেল করে পাঠিয়েছেন, আর কাজটা তাদের এতই পছন্দ হয়েছে যে তারা যা অর্ডার দেওয়ার কথা ছিল তার থেকে আরো 3 গুণ অর্ডার বেশি দিয়েছে। হায় হায়, এটা আমি কি করলাম?
আমি রাগের মাথায় রাজকে চড় মারছি আর না জানি কত কি বলছি। না, এটা করা আমার একদম ঠিক হয়নি। রাজকে আবার অফিসে ফিরিয়ে আনতে হবে। আর ম্যাডাম, তারা এই মডেলগুলো বেশি পছন্দ করেছে। এ কি, এগুলোর মডেলিংয়ে আমি কি করে? সেটা আমি কি করে বলবো ম্যাডাম? এটা তো রাজ সাহেবই ভালো বলতে পারবেন। তা ম্যাডাম, উনি এভাবে চলে গেলেন কেন? আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি এই দিকটাতে খেয়াল রাখবেন। এই কথা বলে নুসরাত বেরিয়ে গেল রাজকে খুঁজতে। উফ, রাজের মোবাইল নাম্বারটাও নাই। এখন রাজকে কোথায় খুঁজবো? এমন সময় নুসরাতের মোবাইলটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আমরা হাসপাতাল থেকে বলছি। এখানে একজন ভদ্রলোক ভর্তি আছেন। ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে কল করা হয়। উনি বলেছেন আপনি নাকি তার মেয়ে হন। কি, বাবা হাসপাতালে? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আপনি প্লিজ ওনাকে একটু দেখে রাখবেন। বাবা, তোমার কি হয়েছে? জানি না রে মা, তুই অফিস যাওয়ার পর একটু হাঁটতে বের হয়েছিলাম, পরে মাথাটা ঘুরে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। ওনার সৌভাগ্য যে একটি ছেলে তাকে সময় মতো এখানে নিয়ে আসছে, তা না হলে তো ওনাকে হয়তো আর বাঁচানো যেত না। কোন ছেলে ডাক্তার? আমি তার সাথে দেখা করতে চাই। উনি তো এখন নেই, কি দরকারি কাজ আছে সেজন্য বাইরে গেছে। আমরা ফোন করছি, উনি আসছে। আচ্ছা ডাক্তার, আমি কি এখন আমার বাবাকে নিয়ে যেতে পারি? কেন নয়, অবশ্যই নিয়ে যেতে পারে, তবে খেয়াল রাখবেন উনি যেন বেশি চিন্তা না করে। ঠিক আছে ডাক্তার। মা, ছেলেটা যদি আসে তাহলে আমার কাছে নিয়ে আসিস। ঠিক আছে বাবা, তুমি একটু রেস্ট নাও, আমি হাসপাতালে বিলটা দিয়ে আসি। তারপর নুসরাত হাসপাতালে বিল দিতে গেল। দেখুন তো, এত নম্বর কেবিনের পেশেন্টের বিলটা কত? সরি ম্যাম, তার বিল তো পরিশোধ করা হয়েছে। পরিশোধ মানে কে করেছে? রাজ নামে একটি লোক তার সম্পূর্ণ কিছু পরিশোধ করে গেছে। রাজ? কোন রাজের কথা বলছে? আমি যেই রাজের কথা ভাবছি সে নয় তো আবার? না, ও কি করে আসবে? এখানে পৃথিবীতে তো রাজ নামে অনেক মানুষ আছে। ডাক্তারের ফোন পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি সেই লোকটি বসে আছে। তারপর আমি তার কাছে গিয়ে তার পাশে বসে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এখন কেমন আছেন? ভালো, কিন্তু তুমি কে বাবা? আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে হাসপাতালে নিয়ে আসছিলাম। ও, তুমি সেই ছেলে যে আমাকে হাসপাতালে নিয়ে আসছো? সত্যি বাবা, তুমি না থাকলে আজ আমি আর বেঁচে থাকতাম না। আরে আঙ্কেল, কি যে বলেন, এটা আমার দায়িত্ব। তারপরেও বাবা, তোমার কাছে আমি ঋণী। আঙ্কেল, আমাকে লজ্জা দিবেন না। এখন বলুন আপনার বাসা কোথায়, আপনাকে আপনার বাসায় দিয়ে আসে। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমার মেয়ে এসেছে। তাহলে তো খুব ভালো, কিন্তু আপনার মেয়েকে তো দেখছি না। ও একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে বাইরে গেছে। ও আচ্ছা, তাহলে আমি বরং যাই আঙ্কেল, আবার দেখা হলেও হতে পারে। যাই মানে? এখানে বসো, আমার মেয়ে আসুক, তারপর তার সাথে দেখা করে যাও। আসলে আঙ্কেল, আমার একটু কাজ আছে। এই তো আমার মেয়ে এসে গেছে। ওনার কথা শুনে আমি যে পেছনে ফিরে তাকালাম, ঠিক তখনই দেখি নুসরাত আমার পেছনে দাঁড়িয়ে আছে। ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। কারো মুখে কোনো কথা নাই। হঠাৎ নীরবতা ভেঙে নুসরাত আমাকে বলে, আপনি এখানে? ডাক্তার যে ছেলের কথা বলছে, এই যে সেই ছেলে। তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ বাবা। কি করে? ও আমাদের কোম্পানিতে চাকরি করে। ম্যাডাম, চাকরি করি না, চাকরি করতাম বললে ভালো হয়। চাকরি করতো মানে? এখন কি চাকরি ছেড়ে দিচ্ছে নাকি? না আঙ্কেল, ম্যাডাম আমাকে চাকরি থেকে বের করে দিছে। কেন বের করে দিছিস নুসরাত? অফিসে দেরি করে যাওয়ার জন্য। আর বাবা, তুমি তো জানো আমি দেরি করা একদম পছন্দ করি না। দেরি কি আর ইচ্ছা করে করি নাকি? এতদিন তো সময় মতো অফিসে গেছিলাম, আজ তো শুধু আঙ্কেল আপনার জন্য দেরি হয়ে গেছে। কাজটা তুই একদম ঠিক করিসনি নুসরাত। বাবা, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি যে কেন দেরি করে আসছে? এমনকি ও আমাকে বলেনি। আপনি কি বলার মতো সময় দিচ্ছেন আমাকে? যা হবার হয়েছে ওইসব ভুলে যা। তুমি কাল থেকে অফিসে যাবে। না আঙ্কেল, আমি আর ওই অফিসে ফিরে যেতে চাই না। দেখুন, আমি মানছি আমার ভুল হয়েছে,
সব থেকে ভালো হয় যদি আপনি আবার অফিসে জয়েন করেন। আমি সময়মতো অফিসে যেতে পারি না আর পারবো না, শুধু শুধু আমার মতো স্টাফ দিয়ে কি করবেন? দেখুন, আপনার জন্য আজ আমার এত বড় একটা কাজ পাইছি, তাই আমাকে ক্ষমা করে দিয়ে প্লিজ কাল থেকে অফিসে আসবেন। আর তোমাকে সময় মতো অফিসে আসতে লাগবে না। তোমার যখন খুশি মন চায় অফিসে আসবে, এটা আমি বলে দিলাম। আর আমার ভুলের জন্য সরি। তারপর আঙ্কেলকে দৌড়ে গাড়ির কাছে নিয়ে যাচ্ছি, আর তখন নুসরাতের বাবা আমাকে কানের কাছে মুখ এনে বলে, আমার মেয়ের জীবনে কাউকে সরি বলেনি, এই প্রথম তোমাকে বলেছে। প্লিজ তুমি আর রাগ করে থেকো না। আচ্ছা আঙ্কেল। যা, সেই কখন থেকে তোমার সাথে কথা বলছি, এখনো তোমার নামটাই জানা হলো না। তা বাবা, তোমার নাম কি? আমার নাম রাজ। বাড়িতে তোমার কে কে আছে? আমি মা বাবার একমাত্র সন্তান, বাড়িতে আমরা মাত্র 3 জন। আচ্ছা বাবা, একদিন সময় নিয়ে এসো বাড়িতে। আচ্ছা আঙ্কেল। তুমিও আমাদের সাথে চলো, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিই। না আঙ্কেল, আপনারা যান, আমার বাসাই তো কাছেই। তারপর আঙ্কেলকে গাড়িতে বসিয়ে দিলাম। গাড়ি স্টার্ট দিয়ে যাওয়ার সময় ম্যাডাম আমাকে বলে, আপনি যদি কাজ করতে আসেন তাহলে ভেবে নেব আপনি আর আমার প্রতি রাগ হননি। এই কথা বলে নুসরাত চলে গেল। আমি শুধু তার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। অফিসে এসে নুসরাত প্রথমেই রাজের কেবিনের দিকে যায়, রাজ এসেছে কিনা তা দেখতে, কিন্তু গিয়ে দেখে রাজ আসেনি। এটা দেখে মনটা একদম খারাপ হয়ে যায়। না, আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কাল রাগের মাথায় রাজের সাথে এমনটা না করলেও পারতাম। আমার উচিত ছিল একটিবার ওর কথা শোনার। আজও অফিসে দেরি করে আসছি, কারণ ম্যাডামের বাবা আমাকে অনুমতি দিয়ে দিছে আমার যখন খুশি আসার। তাই তো ঘুম থেকে উঠে রিল্যাক্সে চলে আসলাম। কি ব্যাপার, ম্যাডাম আবার কেবিন থেকে কেন বের হলো? এই কথা মনে মনে ভাবতে ভাবতে ম্যাডামের সামনে চলে আসলাম। ম্যাডাম আমাকে দেখেই কেমন যেন তার মুখে হাসি ফুটে উঠল। ধন্যবাদ আপনাকে আসার জন্য। আসলে আপনি না আসলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আমার কথা রাখার জন্য ধন্যবাদ। আমি আপনার কথায় অফিসে আবার জয়েন করিনি, শুধু আঙ্কেল বলেছিল বলে আমি আসছি। যাই হোক, আসছেন যখন তাহলে এখন যান, কাজে মন দিন। সেটা আপনি না বললেও যেতাম। নুসরাত আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। এটা দেখে আমার খুব হাসি আসছে, কেননা এখন উনি আমাকে কিছু বলতেও পারবে না, কারণ আঙ্কেল মানে ম্যাডামের বাবা আমার সাথে আছে। কাজ করছি এমন সময় মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে, তাই আমি আর দেরি না করে রিসিভ করলাম। রিসিভ করার পর ওপাশ থেকে, হ্যালো, কে বলছেন? আমি নুসরাতের বাবা বলছি। সরি, আমি নুসরাত নামে কাউকে চিনি না, আপনি ভুল নাম্বারে ফোন দিছেন। আরে আমি ম্যাডাম নুসরাতের বাবা বলছি। ও আঙ্কেল, আপনি বলুন কেমন আছেন? বাবা ভালো আছি। এবার চিনতে পারলে তাহলে? আসলে আঙ্কেল কাজ করছিলাম তো তাই আর কি। বুঝতে পারছি। তা বাবা, তুমি এখন একটু আমার সাথে দেখা করতে পারবে? নিশ্চয়ই পারবো, আপনি বলুন কোথায় আসতে হবে। তুমি এই জায়গায় চলে আসো। আচ্ছা, আমি এখনই আসছি আঙ্কেল। নুসরাত যেন জানতে না পারে যে তুমি আমার সাথে দেখা করতে আসছো। কিন্তু কেন আঙ্কেল? আরে ওসব পরে বলছি, তুমি আগে আসো তো। ওকে। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। না, আঙ্কেল ম্যাডামকে জানাতে মানা করলো কেন বুঝতে পারছি না। এখন আমি ম্যাডামকে গিয়ে কি বলে অফিস থেকে বের হব বুঝতে পারছি না। ধুর, কিছু একটা বলে তো বেরোতে হতেই হবে। ওদিকে আঙ্কেল অপেক্ষা করছে, এখন যাই ম্যাডামের কাছে। ম্যাডাম আসবো? আসুন। ম্যাডাম, আমার একটা জরুরি কাজ আছে, যদি কয়েক ঘন্টার জন্য আমাকে একটু ছুটি দিতেন তাহলে খুব ভালো হতো। কি জরুরি কাজ? সেটা তো বলতে পারবো না, তবে আমার তাড়াতাড়ি যেতে হবে। একটু পর একটা মিটিং আছে, ওটার পর যাবেন। ম্যাডাম, মিটিং শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি, এর ভেতর আমি চলে আসতে পারবো। আপনি এমনিতেই সবসময় লেট করেন, এখন বাইরে গেলে কখনো সময় মতো আসতে পারবেন না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই কোনো ছুটি হবে না। প্লিজ ম্যাডাম, ছুটিটা দিন, আমি সত্যি চলে আসবো। আচ্ছা যান, তবে সময় মতো অফিসে আসতে হবে। ধন্যবাদ ম্যাডাম, আর চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসবো। এই কথা বলে আঙ্কেলের দেওয়ার ঠিকানায় চলে আসলাম। এসে দেখি আঙ্কেল আগে থেকে বসে আছে আমার জন্য। ও আঙ্কেল, সরি, আসলে ম্যাডামকে বুঝিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। বুঝতে পারছি, আমার মেয়ে তো। এখন বলুন আঙ্কেল, কি কারণে ঠিক ডাকলেন আমাকে? তেমন কিছু না, বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম
তোমার সাথে এসে একটু সময় কাটাই। ভালো করছেন, তবে আঙ্কেল আমি না বেশি সময় থাকতে পারবো না। কেন? অফিসে একটা মিটিং আছে, ম্যাডামের হুকুম যেন সময় মতো উপস্থিত থাকে। হাহা, তাই নাকি? তবে আর বলছি কি, আপনি তো ভালো একটা মানুষ, আর ম্যাডাম যেই রাগী, দেখে মনে হয় না যে সে আপনার মেয়ে। কি করব বাবা, ছোটবেলায় ওর মা মারা গেছে, আদর যত্নে কোনো কিছুতেই কমতি রাখিনি। আচ্ছা বাবা, তোমার বাসাটা যেন কোথায় বলছিলে? ওই তো এই জায়গা। আচ্ছা, তোমার বাবার নাম্বারটা দাও তো। কেন আঙ্কেল, বাবার নাম্বার দিয়ে কি করবেন? আরে এসব মুরব্বীদের ব্যাপার স্যাপার তুমি বুঝবে না। তারপর আমি আর কিছু না ভেবে নাম্বারটা দিয়ে দিলাম। আঙ্কেলও নাম্বার নেওয়ার পর চলে গেলেন। তারপর আমিও আবার অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সুজা ম্যাডামের কেবিনে চলে গেলাম। ম্যাডাম আসবো? আসুন। ম্যাডাম মিটিং শুরু হতে অনেক সময় বাকি, দেখুন আমি সময় মতো চলে আসছি। আমিও তাই ভাবছি, আপনি হঠাৎ করে এত ভালো হলেন কিভাবে? সব সময় ভালো, শুধু কেউ বুঝে আবার কেউ বুঝে না। যাই হোক, এই ফাইলগুলো দেখুন তো। তারপর আমি ম্যাডামের হাত থেকে ফাইলগুলো নিয়ে দেখতে লাগলাম। না, ফাইল তো কোনো সমস্যা নাই, আর তাছাড়া এগুলো তো পুরনো ফাইল, এগুলো কাজ তো আমরা পেয়েছি, তারপরও কেন দেখাচ্ছে বুঝতে পারছি না। ফাইল তো দেখলাম, কিন্তু এতে তো কোনো সমস্যা দেখছি না। ভালো করে দেখুন। ভালো করে দেখছি। ভালো করে যখন দেখছেন তাহলে এসব কি? এগুলো তো ছবি। তাহলে মডেলদের ছবির জায়গায় আমার ছবি কেন দিচ্ছেন আপনি? ম্যাডাম আপনি তো মডেলদের থেকে বেশি সুন্দর, তাহলে শুধু শুধু কেন টাকা দিয়ে মডেল রাখতে যাব? সেই বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি ভাবছিও না, আমার কাজ হচ্ছে সুন্দর জিনিসকে ফুটিয়ে তোলা, আমি শুধু তাই করছি। এই কথা বলে ম্যাডামের কেবিন থেকে বের হয়ে গেলাম। কি মেয়ে রে বাবা, এই ভালো এই রাগী, ধুর ভাল লাগে না। এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবন তো পুরাই তেজপাতা বানিয়ে ছেড়ে দেবে। অবশ্য একটা কথা না বললে নয়, ম্যাডাম যখন ডেকে কথা বলে তখন তাকে দেখতে খুব সুন্দর লাগে। তারপর অফিস ছুটির পর বাসায় গেলাম। রাতে খাওয়ার সময় মা আমাকে বলে, খোকা, আমরা তোর বিয়ে ঠিক করেছি। ভালো করছো। কি বললে? আরো একবার বলো তো। বলছি এত তারিখে তোর বিয়ে। আমার বিয়ে মানে কি? একবার আমাকে জিজ্ঞেস না করে একদম বিয়ের দিন ঠিক করে ফেললে। বারে, মেয়ের বাবা নিজে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, এখানে না করি কিভাবে? তার উপরে এত ভালো একটা মেয়ে। মা, চিনি না জানি না একটা মেয়েকে হুট করে বিয়ে করি কিভাবে? আর আমার সেই ছোটবেলার স্বপ্ন প্রেম করে বিয়ে করব। তোকে দিয়ে আর প্রেম ভালোবাসা হবে না। প্রেম করতে করতে তো পড়ালেখা শেষ করলি, কিন্তু এখনো প্রেম করতে পারলি না। তখন তো পড়ালেখা নিয়ে বিজি ছিলাম, কিন্তু একটা অজানা মেয়েকে বিয়ে করে আমার সেই স্বপ্ন নষ্ট করতে পারবো না। আরে মেয়ে তো তোর অচেনা কেউ না, মেয়েকে তো তুই চিনিস। আমি চিনি মানে? কে ওই মেয়ে? মেয়েটার নাম হলো নুসরাত। নুসরাত? কোন নুসরাতের কথা বলছো? আমি তোর অফিসের ম্যাডাম নুসরাতের কথা বলছি। কি? তুমি আমার বিয়ের জন্য আর মেয়ে পেলে না, শেষমেশ অফিসের ম্যাডামের সাথে? তাতে কি হয়েছে? হ্যাঁ, না না, আমি এ বিয়ে করছি না, তো করছি না। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। কি কপাল আমার, শেষমেশ কি এই মেয়ে আমার কপালে ছিল? হে আল্লাহ, তুমি ওই মেয়ের জীবন সঙ্গী হিসেবে আমাকেই দেখলে নাকি? না, আমাকে যেভাবে হোক বাসা থেকে পালাতে হবে, তা নয় বাবা আমাকে একবার বিয়ে দিয়ে ছাড়বে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে যেই দরজা খুলতে যাব, ঠিক তখনই দেখি দরজাটা বাইরে থেকে লাগানো। কি ব্যাপার, দরজাটা আবার সকাল সকাল কে লাগালো? না, সকাল সকাল এইসব করে কে? মা, ও মা, আরে বাড়িতে কি কেউ নাই নাকি? কি রে, সকাল সকালে আমাদের ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কেন তুমি বুঝতে পারছো না? আমার দরজা খুলছে না কেন? দরজা আমি বাইরে থেকে তালা দিয়ে দিছি। তালা দিয়ে দিয়েছো মানে? কিন্তু কেন? শোন বাবা, আমি তো তোর মা। তুই যদি এই বিয়ে করার ভয়ে বাসা থেকে পালিয়ে না যাস, তাই এই তালা দেওয়ার কারণ। মা, বিয়ের তো এখনো অনেক দেরি, তাই বলে কি আমাকে এতদিন রুমের ভেতর বন্দি হয়ে থাকতে হবে? বিয়ের দেরি আর নেই, আজ বিকালেই তোর বিয়ে। কি? আজই বিয়ে মানে? হ্যাঁ, আজই তোর বিয়ে। নুসরাতের বাবার সাথে কথা বলে সব ঠিক করে ফেলেছি। ও মা, মা তুমি না আমার শোনা মা। মা শুনো না, আমার একটা কথা রাখবে? কি কথা বলে ফেল, অনেক কাজ পড়ে আছে। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। মা, তুমি ওই মেয়ের সাথে বিয়ে না দিয়ে অন্য যার সাথে দেবে আমি করব, কিন্তু ওই মেয়েকে বিয়ে করব না। কেন? এই মেয়ের কি সমস্যা? এমনিতেই তো কোনো সমস্যা নাই, তবে যেই রাগী দেখে মনে হয় মেয়ে না ছেলে।
ও এক বাপের এক মেয়ে হলে একটু রাগী হয়, এটা কোনো সমস্যা না। মা, তুমি আমার কথাটা তো ভাবো একবার। তোর আর কোনো কথা শুনতে পারবো না, এমনিতে বেশি সময় নেই। এই কথা বলে মা চলে গেলেন। ধুর, ভালো লাগে না। রাতে ঘুমানোর আগে কি কি ভাবছিলাম আর সকালে ঘটলো তার উল্টো। এখন বুঝতে পারছি কেন আঙ্কেল সেদিন বাবার ফোন নাম্বার নিয়েছিল। নাম্বার দেওয়ার আগে কেন যে এই সামান্য কথাটা মাথায় আসলো না। এত বড়লোক মানুষ আমার মধ্যে কি এমন দেখলো যে একেবারে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। কেন যে সেদিন ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম। আচ্ছা, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে ম্যাডাম কিভাবে এই বিয়ের জন্য রাজি হলো। আমার তো মনে হয় তার সাথে এমন কিছু হয়েছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। এমন সময় দরজা খোলার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি মা বাবা একসাথে আমার রুমে প্রবেশ করলো। তারপর আমার হাতে একটা পাঞ্জাবি দিয়ে বলে, নে তাড়াতাড়ি করে এটা পড়ে নে। বাবা তুমিও? তুই তো জানিস তোর মায়ের কথার উপরে আমি কথা বলি না। তারপর আবার তোর মা তো এবার কোনো খারাপ কাজ করছে না যে আমি কিছু বলবো। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। এ কথা বলে কোনো লাভ হবে না, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে। তারপর আর কি করার, কোনো উপায় না পেয়ে তৈরি হয়ে নিলাম। ধুর, তৈরি হয়েছি তাতে কি হয়েছে, একবার বাসা থেকে বের হই, তারপর সুযোগ বুঝে পালিয়ে যাব। নুসরাতে বাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি, আমিও বর্ষে যে বাইরে আসলাম। নিজেকে আজ সবচেয়ে বড় অসহায় মনে হচ্ছে। মাকে দেখে তো মনে হচ্ছে আমার থেকে বেশি খুশি। নীরবে গাড়ির ভেতর গিয়ে বসলাম। রাস্তায় সুযোগ বুঝে নেমে যাব, এইসব ভাবতেই মনের ভেতর একটু আনন্দে ভরে উঠল। কিন্তু এ কি, বাবা আমার পাশে বসছে কেন? হায় হায়, মাও দেখি বসলো। মা এসে তার শাড়ি আঁচলের সাথে আমার এক হাত বেঁধে দিল। মা, এটা কি করছো? যেটা করছি ঠিকই করছি। আরে আমি কি এই চলতি গাড়ি থেকে ফাল দেবো নাকি যে হাত বেঁধে দিলে? ফাল দিতেও তো পারিস, তোকে বিশ্বাস নাই। না, মাও যে কি বুঝি না, কি করে আমার মনের কথা বুঝে যায় বুঝি না। মনে হচ্ছে বিয়েটা করতেই হবে। তারপর আর কি করার, বিয়ে বাড়ি এসে বসে আছি। সবাই আমাকে এমনভাবে দেখছে মনে হয় আমি কোনো এলিয়েন। এসব কাণ্ড দেখার পর ভীষণ কান্না আসছে, কিন্তু কাঁদতেও পারছি না, বসে আছি। একটু পর ম্যাডাম মানে নুসরাতকে আমার পাশে এসে বসানো হলো। বাহ, ম্যাডামকে তো দেখতে আজ খুব সুন্দর লাগছে। লাল শাড়িতে যেন তাকে আরো বেশি সুন্দর লাগছে। তারপর আর কি, দেখতে দেখতে বিয়েটাই হয়ে গেল। ম্যাডামকে নিয়ে আমাদের বাড়ি চলে আসলাম। গাড়ির মধ্যে ম্যাডাম আর আমি পাশাপাশি বসেছিলাম, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলিনি। ধুর, আমিও যে শুধু ম্যাডাম ম্যাডাম বলে যাচ্ছি। এখনো তো সে আমার বিয়ে করা বউ, নাম ধরেই বলতে পারি। বাসার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের সারাদিনে আমার সাথে কি ঘটলো সেই সব কথাগুলো ভাবতে লাগলাম। কি অদ্ভুত, গতকাল রাত পর্যন্ত ছিলাম অবিবাহিত, আর আজ রাতে হয়ে গেলাম বিবাহিত। এসব কথা ভাবছি এমন সময় পেছনে কারো পায়ের শব্দ শুনে পেছন ফিরে তাকালাম। তাকিয়ে দেখি বাবা আমার পেছনে দাঁড়িয়ে আছে। কিরে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? না বাবা, এমনি দাঁড়িয়ে আছি। আমি জানি তুই কি ভাবছিস। এসব কথা না ভেবে রুমে যা, বৌমা সেই কখন থেকে একা রুমে বসে আছে। তারপর বাবার সাথে কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নুসরাত কাঠের মাঝখানে বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমি দরজা আটকে দিয়ে আস্তে আস্তে বিছানা কাছে যেতে লাগলাম। আমি যতই নুসরাতের দিকে এগিয়ে যাচ্ছি ততই আমার হাত পা বুক সব একসাথে কাঁপতে লাগলো। অনেক কষ্টে নুসরাতের কাছে যে বসতে যাব, ঠিক তখন নুসরাত আমাকে বলে, এই খবরদার, আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। নুসরাতের মুখে এমন কথা শুনতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এক ফাল দিয়ে বিছানা থেকে উঠে দূরে সরে গেলাম। তাহলে বিয়ে করলেন কেন? আমি কি আপনাকে সাথে বিয়ে করেছি নাকি? এমনিতে বাবার কথায় কখনো অবাধ্য হয়নি। তারপর বাবা যখন আপনার সাথে বিয়ের কথা বললেন তখন না বলেছিলাম, কিন্তু সেটা শোনার পর বাবা অসুস্থ হয়ে পড়ে। তারপর কি হলো? তারপর ডাক্তার এসে বাবাকে চেক আপ করে বলে তাকে যেন কোনো প্রকার টেনশনে না রাখি। তাই আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। বাবা যদি অসুস্থ না হতেন তাহলে আপনার মতো ছেলেকে কখনোই বিয়ে করতাম না। ও হ্যালো ম্যাডাম, আমারও আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, বুঝলেন? ইচ্ছে যখন ছিল না তাহলে বিয়ে করেছেন কেন? বিয়ে করিনি, আমাকে জোর করে করানো হয়েছে। জোর করে করানো হয়েছে মানে? মানে খুব সোজা। আপনি যেমন আপনার বাবার কথায় বিয়েতে রাজি হয়েছেন, তেমনি আমাকে আমার মা জোর করে বিয়েতে রাজি করিয়েছে। আমার তো ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করার, কিন্তু আপনার বাবার জন্য আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল। এই, আপনি একদম আমার বাবার দোষ দিবেন না। দোষ দিব না তো কি করব? সে যদি আমার মাকে এই বিয়ের জন্য রাজি না করাতো তাহলে তো কোনোদিনও আপনার মতো একজন মেয়ের সাথে আমার বিয়ে হতো না। এই, আমার মতো মেয়ে মানে? আপনি তো মেয়ে না, শুধু দেখতেই মেয়ের মতো।
আর কথাবার্তা তো ছেলেদেরও হার মানাবেন। এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে এসব বলছেন? যা সত্যি তাই বলছি। কি সত্যি বলছেন? হ্যাঁ, এটা ভুলে যাবেন না, আমি আপনার অফিসের বস। আশ্চর্য, আপনি এমন পাগলের মতো হাসছেন কেন? ম্যাডাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন এটা আপনার অফিস নয়, আর আপনিও এখন আমার বস না, বুঝলেন? ধুর, আপনার সাথে কথা বলতেই চাই না। আমারও কোনো ইচ্ছা নাই আপনার সাথে কথা বলার। সরুন দেখি। কোথায় সরব? আর আপনি এদিকে কোথায় আসছেন? বারে, রাত তো কম হলো না, আমার ঘুম আসছে। ঘুম আসছে বুঝলাম, কিন্তু আপনি খাটে আসছেন কেন? বারে, বিছানায় শুতে হবে না? না, আপনি বিছানাতে ঘুমাতে পারবেন না। তাহলে কোথায় ঘুমাবো? আপনি নিচে ঘুমান। কি? নিচে ঘুমাবো মানে? মানে আমি আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না। আপনার ঘুমানোর দরকার হলে ঘুমান, না হলে নাই। আমি তো বাবা নিচে ঘুমাতে পারবো না। দেখুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, তাই একসাথে ঘুমানোর তো কোনো প্রশ্নই আসে না। তাহলে শুনে রাখুন, এটা আমার রুম। আমার রুমে আমি নিচে ঘুমাতে পারবো না। নিচে ঘুমাতে না পারলে তাহলে সোফায় গিয়ে ঘুমান। ধুর, কি ঝামেলা। এই, আপনাকে এত করে বলার পরেও কেন বিছানায় আসছেন? ম্যাডাম, দয়া করে বালিশটা তো নিতে দিন। ঠিক আছে, নিন। এই কথা বলে বালিশের একটা খাতা নিয়ে সোফাতে গিয়ে শুয়ে পড়লাম। এমনিতে অনেক রাত হয়েছে, আর কোনো কথা বাড়িয়ে লাভ নাই। না, মা বাবাও বিয়ে দেওয়ার জন্য মেয়ে পেল না। শালার কপালটাই খারাপ, তা না হলে এর সাথে বিয়ে হয় কি করে? এখন দেখছি আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেলবে। ধুর, ভাল লাগে না। এই কথাগুলো ভাবতে ভাবতে লাইটটা বন্ধ করে দিলাম। কি হলো আপনার? আপনি লাইট কেন বন্ধ করেছেন? লাইটের আলো আমার ঘুম আসে না। না, আপনি লাইট বন্ধ করবেন না। কেন? আপনাকে আমার বিশ্বাস নেই। যদি অন্ধকারের সুযোগ নিয়ে আমার সাথে কিছু করে বসেন। ছি ছি ছি, এমন বাজে চিন্তা আপনার মাথায় আসলো কিভাবে? আপনি আমাকে এতটা খারাপ মনে করেন? খারাপ মনে করার কি আছে? তাছাড়া ছেলেদেরকে আমার বিশ্বাস হয় না। এটা আমি জানি না যে কেন আপনার ছেলেদের প্রতি এত অবিশ্বাস। তবে একটা কথা বলে রাখি, এখন আপনি আমার স্ত্রী, তাই স্বামীর অধিকারে আপনার শরীরে হাত দেওয়ার অধিকার আমার আছে। কিন্তু আমি তা করব না, কারণ যতদিন আপনি আমাকে মন থেকে স্বামীর অধিকার না দেবেন, কথা দিচ্ছি আপনার প্রতি স্বামীর কোনো অধিকার চাইব না। এই তো লাইট জ্বালিয়ে রাখলাম, এখন আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এই কথা বলে আমিও খাতা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ধুর, বাসরাত নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু আমার কপালে বাসরাত জুটলো না, জুটলো সোফাতে ঘুমানোর ব্যবস্থা। এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। সকালে ঘুমিয়ে আছি, এমন সময় মুখে পানির ফোঁটা এসে পড়লো। ঘুম ঘুম চোখে চোখ দুটি খুলে দেখি নুসরাত তার চুলের পানি মুছছে, আর সেই পানির ফোঁটা আমার মুখে এসে পড়ছে। জানালা দিয়ে সকালের মিষ্টি রোদের আলো নুসরাতের মুখে পড়াতে নুসরাতকে দেখতে যেন আরো সুন্দর লাগছে। আমি এক মনে নুসরাতের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এই যে মিস্টার, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? তোমাকে। কি বললেন? না, কিছু দেখি না তো। তাহলে অমন হাঁ করে আমার দিকে তাকিয়েছিলেন কেন? কোথায় আপনার দিকে তাকিয়েছিলাম? আমি মুঠো আপনার দিকে তাকিয়েছিলাম না। তাই নাকি? আপনি তাহলে আমার দিকে তাকিয়েছিলেন না? হ্যাঁ। তার মানে আপনি টেরা? এই, আমার দিকে তাকান তো একটু। ধুর, আমি টেরা হতে যাব কোন দুঃখে? আপনিও না সকালবেলা কি শুরু করলেন? এই কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। যাক বাবা, কোনো রকমে যাত্রায় বেঁচে গেছি। তা না হলে তো দৌড়েই নিয়েছিল যে আমি ওকে দেখছিলাম। এখন আর কোনো কথা বলা যাবে না, সুজা নাস্তা করতে চলে যাব। যেই বাবা সেই কাজ। আর কোনো কথা না বলে সুজা নিচে চলে গেলাম নাস্তা করার জন্য। নুসরাতকে দেখলাম বেগে কি যেন কুচ্ছে। মা, খেতে দাও। সে কি রে, তুই একা? বৌমা কোথায়? ও রুমে আছে। রুমে কি করছে? কত বেলা হয়ে গেল, মেয়েটা এখনো কিছু খায়নি। মা, এদিকে তোমার ছেলেও কিছু খায়নি, সে খবর কি রাখো? তোর খবর পরে নিচ্ছি, আগে বল, তুই কি বৌমাকে ডাকিস নাই? না। কি বললি? যা, তোর খাওয়া বন্ধ। কি? নিজের ছেলেকে না খাওয়াই রাখবে অন্য একটি মেয়ের জন্য? ওই শয়তান, ও অন্য মেয়ে হতে যাবে কেন? ও এখন এ বাড়ির বউ। তুই এখন থেকে পর, বুঝলি? ও মা, মা আজকের মতো মাফ করে দাও না মা। না, কোনো মাফ হবে না। আগে বৌমা আসুক, তারপর সে যদি বলে মাফ করতে, তাহলে আজকে খাবার পাবি, তা না হলে খাওয়ার কথা ভুলে যা। এই কথা বলে মা নুসরাতকে ডাকতে চলে গেলেন। আর এদিকে আমি ক্ষুধার পেটের ভিতর ইঁদুর ক্রিকেট ম্যাচ খেলছে। মাও কি বুঝি না। আরে বাবা, ও তো আমাকে স্বামী হিসেবে মানে না, আর আমিও স্ত্রী হিসেবে মানতে পারবো না। তাহলে শুধু শুধু কেন ওকে আগ বাড়িয়ে ডাকতে যাব?
এসব কথা মনে মনে ভাবছি, এমন সময় মা আর নুসরাতকে আসতে দেখলাম। নুসরাতের দিকে চোখ পড়তে আমার চোখ আর সরাতে পারলাম না, কারণ নুসরাতকে এই প্রথম শাড়িতে দেখলাম। এর আগে অবশ্য কোনোদিন শাড়িতে দেখিনি। না, শাড়িতেও খুব অপরূপ লাগছে, যা লিখে প্রকাশ করা সম্ভব না। আচ্ছা, আমি আবার নুসরাতকে ভালোবাসতে শুরু করিনি তো, এই জন্য মনে হয় ওর দিকে তাকিয়ে থাকতে বেশি ভালো লাগে। না না না, তা কি করে হয়? এই এক রাতে আবার কারো প্রেমে পড়া যায় নাকি? মনে হয় এটা আমার মনের ভুল ধারণা। নাও মা, বসো এখানে, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। আমিও আপনার সাথে আসব আপনার কাজে সাহায্য করতে। এ অফিসের কাজই করতে পারে না, আবার রান্না করে গিয়ে মাকে সাহায্য করার কথা বলছে। না মা, তুমি নতুন বউ, আর নতুন বউকে প্রথম দিন কোনো কাজ করতে হয় না। তুমি বসো, আমি তোমাদের খাবার নিয়ে আসছি। আচ্ছা, যখন মেয়েটা যেতে যাচ্ছে নিয়ে যাও না সাথে করে। আচ্ছা চলো। এই কথাটা শোনার সাথে সাথে নুসরাতের মুখে যেন হাসি ফুটে উঠল। না, এই মেয়েটা যতই দেখি ততই অবাক হয়। বড়লোক ঘরের মেয়ে হয়েও রান্না করে যেতে চায়। কিরে হতচ্ছড়া, তুই এবার মনে মনে কি ভাবছিস? না, কিছু না। একটু পর মা আর নুসরাত মিলে নাস্তা নিয়ে হাজির হলো। তারপর তারা দুজনও বসলো। এরপর সবার প্লেটে নাস্তা দিচ্ছে, কিন্তু আমাকে দেয় নাই। ইয়ে কি, আমার নাস্তা কোথায়? বললাম না তোর আজ খাওয়া বন্ধ। সে কি, কেন, কি করেছে ও? আর বলো না, শয়তানটাকে বৌমা না নিয়ে একাই নাস্তা করতে চলে আসছে। তাহলে ঠিক আছে, দরকার নেই ওকে খেতে দেওয়ার। বাবা, তুমিও? আজকের মতো ওকে মাফ করে দিন। যাক, যতই রাগী হোক না কেন, মনে একটু হলেও মায়া আছে। তুমিও বলছো বৌমা? হ্যাঁ মা, আজকের মতো মাফ করে দিন। নে প্লেটটা ধর, বৌমা বললো বললে আজকের মতো মাফ করে দিলাম। তারপর আর কি করার, মাথা নিচু করে চুপচাপ নাস্তা করে আমি রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি। আসলে রাতে সোফাতে ভালো ঘুম হয়নি। এমন সময় নুসরাত রুমে আসলো। তারপর আমি নুসরাতকে বলি, ধন্যবাদ। কেন? এই যে আমার মা বাবার সামনে ভালো ব্যবহার করার জন্য। আপনার কি মনে হয় আমি মা বাবার সামনে স্ত্রীর অভিনয় করছি? নয়তো কি? হ্যাঁ, আপনি তো নিজেই বলছেন যে আপনি এই বিয়ে মানেন না, আর আমাকে স্বামী হিসেবে তো মানার প্রশ্নই আসে না। বলছি, কিন্তু সেটা শুধু আপনাকে। তাছাড়া মা বাবার সাথে যেটা করছি সেটা আমার মন থেকে করছি, কোনো অভিনয় না। তাই নাকি? আর শুনুন, এসবের সুযোগ নিয়ে আবার স্বামীর অধিকার দেখাতে আসবেন না। কথাটা বলে চলে গেল। কি মেয়েরে বাবা, নিজেই একা একা সব বলে, আমাকে বলার সুযোগও দেয় না। আমি আবার তার কাছে কখন স্বামীর অধিকার চাইলাম? ধুর, মেয়েদের মন বোঝা বড় কষ্ট। আমার বাবা এসব ভেবে লাভ নেই। রাতে সোফাতে ভালোভাবে ঘুমাতে পারিনি, এখন একটু আরামে ঘুমাই। ঘুমিয়ে আছি, এমন সময় মা এসে ডাক দেয়। কিরে, এই অবেলায় ঘুমিয়ে আছিস কেন? আসলে রাতে সোফাতে ঘুমাইছি তো, তাই ঘুম ভালো হয়নি। কি বললি? না মানে চোখটা একটু লেগে গেছিল আর কি। তার আগে কি বললি? কই কিছু না তো, আমি আবার কি বললাম? ভালো, এখন যা, উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে। কেন মা, আমরা কোথাও যাচ্ছি নাকি? যাচ্ছিস, তবে তুই আর বৌমা। কোথায় যাওয়ার কথা বলছো? তোর শ্বশুর বাড়ি। কেন ওখানে যেতে হবে? এত কথা বলিস কেন? যেটা বলছি সেটা কর। না, আমি যাব না, তুমি নুসরাতকে একা যেতে বলো। শোনো পাগল ছেলের কথা, শ্বশুর বাড়ি যদি নুসরাত একা যায় তাহলে লোকে কি ভাববে? যার যাবা আবার ভাবুক, আমি যাচ্ছি না। বেশ, তুই যাবি না, তোর ঘাড় যাবে। আর একটা কথা বললে কিন্তু। না না না, যাবো, তোমাকে আর বলতে হবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এই কথা বলে মা চলে গেলেন। আমিও তৈরি হতে লাগলাম। কি বেজাল, এখন আবার নুসরাতকে নিয়ে তার বাপের বাড়ি যেতে হবে। মাও যে কি বুঝি না। বলি, ও কি কচি কুকি নাকি যে একা যেতে পারবে না, যার কারণে আমাকে সাথে যেতে হবে? তারপর আমি তৈরি হয়ে বাইরে এসে দেখি নুসরাত একদম তৈরি হয়ে বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। আহা, নিজের বাড়ি যাওয়ার জন্য একেবারে আগে ভাগে তৈরি হয়ে গেছে। নুসরাতের বাবা আমাদের নেওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় নুসরাত মাকে ধরে কেঁদে দিল। এটা থেকে মনে হচ্ছে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি যাচ্ছে নিজের মা বাবাকে ছেড়ে। এটা থেকে আমার ওর প্রতি কেমন জানি মায়া হলো। দেখো পাগলি মেয়ের কাণ্ড, কাঁদছিস কেন এমন করে? আমার মা সেই ছোট্টবেলায় মারা গেছে। মায়ের ভালোবাসা কখনো পাইনি, কিন্তু এই একদিনে আপনার কাছ থেকে যেই আদর স্নেহ পাইছি, এতে করে আপনাকে ছেড়ে যেতে মন যাচ্ছে না। কে বলেছে তোর মা নেই? আমি কি তোর মা নয়? এবার কান্না থামিয়ে চোখের পানি মুছে ফেলো তো দেখি। তারপর নুসরাত চোখের পানি মুছে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলো। আমিও তার পাশে গিয়ে বসলাম। আমার তো সেই খুশি লাগছে। যতই হোক,
শ্বশুরমশাইয়ের পাঠানো গাড়িতে করে শ্বশুরবাড়ি যাওয়ার মজাই আলাদা। সারা রাস্তায় নুসরাত আমার সাথে কোনো কথা বলেনি, আমিও বলার চেষ্টা করিনি। অবশেষে আমরা নুসরাতের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি এসে পৌঁছালাম। আমাদের দেখে নুসরাতের বাবার মুখে হাসি ফুটে উঠল। কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো বাবা? মারে, তোরে ছাড়া বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। ভালো থাকি কি করে বল? তাহলে বিয়ে দিলে কেন? শোনো পাগলি মেয়ের কথা। আঙ্কেল কেমন আছেন? আরে বাবা কি করো, সালাম করতে হবে না, তুমি আমার বুকে আসো। এই কথা বলে আমাকে বুকে জড়িয়ে নিলেন। যা মা, জামাইকে রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে নে, আমি তোদের খাবার দিতে বলছি, আর সবাই একসাথে খাবো। আচ্ছা বাবা। তারপর আমি নুসরাতের পেছন পেছন একটা রুমের ভেতর গেলাম। রুমের ভেতর গিয়ে আমার আর বুঝতে বাকি রইল না যে এটাই নুসরাতের রুম। তারপর আমি কাঠে গিয়ে বসতেই নুসরাত বলে, ও হ্যালো মিস্টার, এটা আমার রুম, তাই কোনো কিছু এলোমেলো করে রাখবেন না। বিয়ের আগে তোমার রুম, কিন্তু এখন তো আমাদের, তাই না? এই কি বললেন? কিছু না। না, আপনি কিছু একটা বলেছেন, বলুন কি বলেছেন। বলছি কোনো কিছু এলোমেলো করবা না। সত্যি তো? কেন, আপনার বিশ্বাস হচ্ছে না? না, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি অন্য কিছু বলেছেন। আপনার যেটা মনে করার করুন, আমি গেলাম। এই কথা বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসতেই নুসরাত ফ্রেশ হতে গেল, আর আমিও নিচে চলে গেলাম আঙ্কেলের কাছে। বাবা তুমি আসছো, বসো এখানে। আঙ্কেল, এখন আপনার শরীরের অবস্থা কেমন? এখন অনেকটা ভালো বাবা। ওষুধগুলো নিয়মিত খাবেন। আমাদের কথার মাঝে দেখি নুসরাত এসে গেছে। নুসরাত আজ একটা নীল শাড়ি পরেছে, এতে করে তাকে একদম নীল পরীর মতো লাগছে। যদিও আমি এখনো পরি দেখি নাই, আমি তো এক পলকে নুসরাতের দিকে চেয়ে আছি। কিছুতেই ওর থেকে চোখ সরাতে পারছি না। আসলে শাড়ি পরলে যে মেয়েদেরকে এত সুন্দর লাগে তা মনে হয় নুসরাতকে না দেখলে বুঝতে পারতাম না। বাহ, আমার মেয়েটাকে দেখছি শাড়িতে খুবই সুন্দর লাগে। শাড়িতে তোকে একদম তোর মায়ের মতো লাগছে। বাবা তুমিও না আবার মায়ের কথা মনে করে চোখের পানি ফেলছো? না রে মা, একটু আনন্দে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আর কি। নে খেতে বস। তারপর নুসরাত আমার সামনের চেয়ারে বসলো। আমি তখনও নুসরাতের দিকে এক পলকে চেয়ে আছি। নুসরাত আমার দিকে রাগীভাবে তাকিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো। আমি এমন হা করে কি দেখছি? ওর ওই রাগীভাবে তাকানো দেখে বয়ে আমি আর ওর দিকে তাকালাম না। বাবা, আমার মেয়ে কি তোমাকে এই কদিন খুব জ্বালিয়েছে তাই না? খালি জ্বালানো নাকি আঙ্কেল, জানেন রাতে আমাকে সোফায় নুসরাত আমাকে ওর পা দিয়ে আমার পায়ে চিমটি কাটে, তাই আমি চিৎকার দিয়ে উঠি। আরে আরে কি হলো, তোমরা এইভাবে চিৎকার করলে কেন? আসলে আঙ্কেল, মাছের কাঁটা গলায় আটকে গেছে। সে কি, নাও পানি খাও। যাক ভালো। তা বাবা কি যেন বলতে চাইলে? বলছিলাম কি আঙ্কেল, আপনার মেয়ের মতো এত ভালো মেয়ে হয় না। আসলে আমি সত্যি অনেক ভাগ্যবান যে এত ভালো একটা মেয়ে আমার বউ। এই কথাটা বললেই আমি নুসরাতের দিকে তাকাতেই দেখি নুসরাত আমার দিকে চোখ বড় বড় করে রাগীভাবে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে এখনই আমাকে মেরে ফেলবে। আমি তো ভয় পেয়ে আর ওর দিকে না তাকিয়ে চুপ করে খেতে লাগলাম। আল্লাহ জানে একা পেলে আমাকে কি করে। তারপর আঙ্কেল আমাকে বলে, বাবা, নুসরাত আমার একমাত্র মেয়ে। আমার কোনো ছেলে নাই যে সে এখন আমার কোম্পানি বার নিবে। আঙ্কেল, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি যে এখন থেকে তুমি আমার কোম্পানির দেখাশোনা করো। সরি আঙ্কেল, আমি দায়িত্ব নিতে পারবো না। কেন বাবা? নুসরাতের সাথে বিয়ে হওয়ার আগে আমি যেমন আপনার কোম্পানি একজন সাধারণ কর্মচারী ছিলাম, বিয়ের পর আমি চাই না এখন স্ত্রীর সুযোগ নিয়ে বড় কিছু হতে। আপনি যদি এই বিষয়ে আর কোনো কথা না বলেন সেটাই ভালো হয়। আর নুসরাত চাইলে আগের মতো অফিসে যেতে পারে, এতে করে আমার পরিবারে কেউ কিছু বলবে না। এই কথাগুলো বলে খাবার টেবিল ছেড়ে চলে যেতে লাগলাম। যাওয়ার আগে নুসরাত দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারপর আমি রুমে চলে গেলাম। তুই সত্যি বলছিস রে মা, রাজ খুব ভালো ছেলে। ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তুই কোনো ভুল করিস নাই। আমি তো আগেই বলেছিলাম বাবা, রাজ সবার থেকে আলাদা। হে রে মা, ওর জায়গায় অন্য কেউ হলে আমার এক কথায় কোম্পানি সব দায়িত্ব নিতে রাজি হয়ে যেত, কিন্তু ও তা করলো না। আচ্ছা বাবা, তুমিও এখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো কেমন? আমি রুমের ভেতর বসে আছি, একটু পর নুসরাত এলো। এসে আর কোনো কথা না বলে চুপ করে আমার পাশে বসলো। ও বসার পর আমি ঘুমানোর জন্য একটা বালিশ নিয়ে সোফায় যেতে লাগলাম। ঠিক তখনই নুসরাত আমাকে বলে, আজকে আপনি খাটে ঘুমান, এভাবে তাকানোর কি আছে?
আজকে আর সবাই ঘুমাতে হবে না। তাহলে কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবেন মানে? খাটে ঘুমাবেন? তাহলে আপনি কোথায় ঘুমাবেন? কোথায় আবার কি, আমিও আপনার সাথে খাটে ঘুমাবো। কি 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 বললেন? আপনি আমার সাথে ঘুমাবেন, তাও একই কাটে? হ্যাঁ, খাটে ঘুমাবো। আর তাছাড়া আমি আপনার মতো সবাই ঘুমাতে পারবো না। ওই, আমিও কোনোদিন সোফায় ঘুমাইনি, বুঝলেন? কাল শুধু আপনার কথার জন্য সোফায় ঘুমাতে হয়েছে। তাই নাকি? শুধু আমার কথার জন্য সোফায় ঘুমাইছেন? হ্যাঁ, শুধু আপনার কথার জন্য। জীবনেও স্বপ্নে ভাবিনি যে বাসর রাতে সোফায় ঘুমাতে হবে। এখনো অনেক কিছু আছে যা আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারবেন না, বুঝলেন? ইয়ে, এভাবে মুখ হাঁ করে না থেকে চুপচাপ শুয়ে পড়ুন। তারপর আমি আর কোনো কথা না বলে কাঠের মাঝখানে কোলবালিশটা রেখে কাঠের এক পাশে শুয়ে পড়লাম, মাঝখানে কোলবালিশ দিলেন কেন? যাতে ঘুমের মধ্যে কারো সমস্যা না হয়। আরে পোকা, তোকে তো সেই প্রথম যেদিন দেখেছি সেই দিনই ভালোবেসে ফেলেছিলাম। পাগলটা তো আর জানে না যে এই বিয়েটা শুধুমাত্র আমার চার জন্যই হয়েছে। পাগলটাকে যে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু পাগলাটা যে কি করে আমার এই না বলা ভালোবাসাটা কিভাবে বোঝাবো? বাহ, কি সুন্দর! আমার ঘুম কেড়ে নিয়ে নিজে কি আরামে ঘুমোচ্ছে। ঘুমান্ত অবস্থায় ওকে দেখতে একদম বাচ্চার মতো লাগছে। মন চাচ্ছে ওকে জড়িয়ে ধরে কাটিয়ে দিয়ে হাজারটা রাত, কিন্তু বুদ্ধুটা বর্ডার তৈরি করে রেখেছে। উফ, এই কোলবালিশটাকে যে কি করব বুঝতে পারছি না। আমাদের দুজনের মাঝখানে একদম সতীন হয়ে আসছে। অনেক সকালে ঘুমটা ভেঙে গেল। নুসরাতের দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘুমিয়ে আছে। সকালের মিষ্টি রোদ ওর মুখে এসে পড়ছে, এতে ওকে আরো সুন্দর লাগছে। আমি এক পলকে ওর দিকে চেয়ে আছি। সত্যি কথা বলতে এই 2 দিনে আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি ভালোবাসলে কি হবে? সে তো আর আমাকে ভালোবাসে না। হঠাৎ খেয়াল করলাম নুসরাত চোখ নড়ে চড়ে উঠল। এটা দেখে আমি ঘুমের ভাব ধরলাম। নুসরাতের ঘুম ভাঙতেই ও কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে বাইরে এসে চুলে পানি মুছতে লাগলো। এটা দেখে আমার খুব ইচ্ছা করছে ওকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু সেই অনুমতি তো আমার নেই। তাই ইচ্ছাটাকেও মনের ভিতরেই রেখে দিলাম। কি ভাগ্য আমার, বিয়ে করাবো তারপরে স্পর্শ করার অনুমতি নেই। এই যে মিস্টার, বলুন। বলি মন কোথায় আছে? হ্যাঁ, সেই কখন থেকে ডাকছি, শুনতে পান না? আমার মন কি এখন আর আমার কাছে আছে? সেটা তো এখন তোমার কাছে। কি হলো, কিছু জিজ্ঞাসা করছি, বুঝতে পারেননি? মন আবার কোথায় থাকবে? আমার মন তো মনের জায়গায় আছে। আমার তো মনে হয় না। আপনার মনে না হলে আমি কি করতে পারি? দেখি, একটু সাইডে যান, আমি ফ্রেশ হতে যাব। এই কথাটা বলে ওখানে আর না দাঁড়িয়ে সোজা ফ্রেশ হতে চলে গেলাম। ধুর, আরো একটু হলেই তো দৌড়া খেয়ে যেতাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। দুপুরের দিকে নুসরাত এসে বলে, ওই তৈরি হয়ে নিন। কেন? যেটা বলছি সেটা করুন। এত প্রশ্ন করেন কেন আপনি? কোথায় যেতে হবে সেটা তো বলেন। মরতে যাব। না না না, আমার এত তাড়াতাড়ি মরার কোনো শখ নেই, আপনিই যান, আমি বাসাতেই ভালো আছি। এই, আর একটা কথা বললে একদম মেরেই ফেলবো। যা, তৈরি হয়ে নে। আচ্ছা। তারপর আমাকে ছেড়ে দিল, আর আমিও আর কোনো কথা না বলে চুপ করে তৈরি হয়ে নিলাম। বাপরে, আমি তো জানতাম রাগী, কিন্তু এখন তো দেখছি গুন্ডিও আছে। কি হলো, তৈরি হতে এত সময় লাগে কেন? এই তো হয়ে গেছে। তারপর ও আমার মাথা থেকে পা অবধি তাকিয়ে বলে, ঠিক আছে, চলুন। আমিও আর কোনো কথা না বলে চুপ করে ওর পেছন পেছন যেতে লাগলাম। তারপর নুসরাত নিজে গাড়ি ড্রাইভ করে একটি রেস্টুরেন্টের কাছে এসে থামলো। তারপর ভেতরে যেতেই দেখি 5 থেকে 6 জন মেয়ে বসে আছে। আমরা কাছে যেতেই তাদের ভেতর থেকে একজন বলে উঠে, কিরে নুসরাত, তোর আসতে এত সময় লাগে? আরে কি করব, একজনকে তৈরি করতে গিয়ে লেট হয়েই গেল। না, আমার মান সম্মান বুঝে আবার গেল। পরিচয় করিয়ে দেই, এ হচ্ছে আমার বন্ধু। সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। আর এ হচ্ছে আমার। থাক থাক, আর পরিচয় করিয়ে দিতে হবে না, আমরা সবাই বুঝে গেছি। তারপর সবাই মিলে অনেক গল্প করতে লাগলো, আর আমি মেয়েদের মাঝে কোনো কথা না বলে চুপ করে তাদের কথা শুনতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাওয়ার সময় একটি মেয়ে আমার সাথে হাত মেলানোর জন্য হাতটা এগিয়ে দিতেই নুসরাত তার হাতটা ধরে বলে, এই, তোর
না বাসায় যেতে হবে? বাবা, বিয়ে হয়নি 2 দিন হলো আর এখনই বরের জন্য এত প্রেম? বারে, আমার বরের জন্য আমার প্রেম থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, বুঝতে পারছি। ভয় নেই, তোর বরকে আমরা নিয়ে যাব না। নিয়ে যেতে দিলে তো নিয়ে যাবি। তারপর আর অনেক কথা বলেই সবাই চলে গেল। আর আমার মনের ভেতর শুধু একটা কথা ঘুরপাক খাচ্ছে, নুসরাত ওর বান্ধবীদের সাথে আমাকে নিয়ে এমন কথা বললো কেন? তার মানে কি নুসরাত আমাকে ভালোবাসে? না, তা কি করে হয়? ওকে দেখলে তো মনে হয় না যে ও আমাকে ভালোবাসে। তো আমিও আর এসব নিয়ে ভাবতে পারছি না। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেল। তারপর আমি এসে আগের দিনের মতো মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। উফ, শয়তানটা আজকেও মাঝখানে কোল বালিশ দিচ্ছে। মন চাচ্ছে ওকে আর কোল বালিশকে ধাক্কা দিয়ে ফেলে দেই। ঘুমিয়ে আছি, গভীর রাতে হঠাৎ আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ খুলে দেখি নুসরাত আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে তো আমি ভীষণ অবাক হলাম। কি ব্যাপার, কুলবালিশটা কোথায় গেল? না, কাঠে তো কোথাও দেখতে পাচ্ছি না। এ কি, কুলবালিশ পায়ের কাছে গেল কি করে? আচ্ছা, নুসরাত কি সরিয়েছে নাকি আমি ঘুমের মধ্যে সরিয়েছি? কিছুই তো বুঝতে পারছি না। নুসরাত আমাকে এমনভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আমি যে নুসরাতকে সরিয়ে আবার কুলবালিশ মাঝখানে দেব সেটা করতে পারছি না। আচ্ছা, নুসরাত কি জেনেই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে নাকি ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছে? ধুর, যেভাবেই ধরুক না কেন, এই প্রথম জড়িয়ে ধরছে। নুসরাত জড়িয়ে ধরার পর থেকে হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা অনুভব হতে লাগলো। এই জন্য এক ভিন্ন অনুভূতি, যা লিখে প্রকাশ করা যাবে না। বাহ, ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে দেখতে তো সুন্দর লাগে। সেটা মনে হয় নুসরাতকে না দেখলে বুঝতে পারতাম না। খেয়াল করলাম ওর সামনের চুলগুলো ওর মুখে এসে পড়ছে। নিজের অজান্তে ফু দিয়ে সেই চুলগুলোকে সরিয়ে দিলাম। ফু দেওয়ার সাথে সাথে ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমিও আর কিছু না ভেবে ভালোবেসে নুসরাতকে জড়িয়ে ধরলাম। অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমি আমার ভালোবাসার মানুষ আমার ম্যাডাম বুকে জড়িয়ে ধরেছি। পরে যা হবে দেখা যাবে, এখন ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। পাগলটা দেখি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইস, ওকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। মন চাচ্ছে এভাবেই ওর বুকের ওপর শুয়ে থাকি। কিন্তু এদিকে যে সকাল হয়ে গেছে, এখন তো উঠতে হবে। যাই, আমি বরং ওর জন্য চা নিয়ে আসি। কোথায় যাচ্ছ আমাকে রেখে? ও ঘুমের মধ্যে কথা বলছে, আমি তো আবার অন্য কিছু ভাবছিলাম। পাগল একটা। এই কথা বলে চা আনতে চলে গেল। একটু পর চা নিয়ে আসলো। কি ব্যাপার, ও ঘুমের মধ্যে এভাবে মিটমিট করে হাসছে কেন? নিশ্চয়ই শয়তানটা অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছে। এমন যদি হয় তাহলে ওকে আজ সত্যিই মেরে ফেলবো। আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা পার করছি, দাঁড়া। এই কথা বলে গরম চায়ের কাপের ভেতর আমার আঙ্গুল ডুবিয়ে দিল। এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে আঙ্গুল মুখের মধ্যে দিয়ে আশেপাশে দেখতে লাগলাম। আমার এমন কাণ্ড দেখে নুসরাত হাসতে লাগলো। ওকে এমন ভাবে হাসতে দেখে আমি আমার আঙ্গুলের ব্যথা ভুলে গিয়ে ওর ওই হাসির দিকে এক পলকে চেয়ে আছি। বাহ, নুসরাত আসলে যে এত সুন্দর লাগে আগে জানতাম না। কিন্তু হঠাৎ করে ও হাসি থামিয়ে দিয়ে আমার দিকে রাগীভাবে তাকালো। হঠাৎ আমার দিকে এভাবে তাকাইতে দেখে আমি ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, ও আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? এরপর ওকে দেখলাম চায়ের কাপটা টেবিলের উপর রেখে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও ভয় পেয়ে কাঠের এক কোণায় চলে গেলাম। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসলেন কেন? ওই, আপনি একদম আমার দিকে এভাবে তাকাবেন না। তাহলে তোমার দিকে কি দৃষ্টিতে তাকাবো? কেন, ভালোবাসার দৃষ্টিতে। এই কি বললেন? না, কিছু না। তাহলে আমার কাছে এমন মনে হলো কেন যে আপনি আস্তে করে কি যেন বললেন? আরে বাবা, সত্যি আমি কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি কিছু বলেননি। তাহলে এবার আমাকে একটা কথা বলুন তো, ঘুমের মধ্যে আপনি কোন মেয়েকে স্বপ্নে দেখে মিটমিট করে হাসছেন? কি? এভাবে হাঁ করে আমার দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি বলে ফেলেন। আরে কি বলেন, আমি কেন হাসতে যাব? আমি তো হাসি নাই। এই একদম মিথ্যে বলার চেষ্টা করবেন না। আমি দেখেছি আপনি ঘুমের মধ্যে হাসছেন। আরে ঘুমের মধ্যে কেন হাসছিলাম তা আমি কি করে বলবো? আর সত্যি কথা বলছি, আমি কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি নাই। সত্যি তো? হ্যাঁ ম্যাডাম, সত্যি। তাহলে সব ঠিক আছে।
এই কথা বলে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চায়ের কাপটা নিয়ে চলে গেল। কি ব্যাপার? ওর শেষের কথাটা বলার মানে কি? তাহলে কি নুসরাত আমাকে ভালোবাসতে শুরু করছে? যদি এমনটা না হবে তাহলে ও কেন অন্য কোনো মেয়ের কথা বলে এভাবে রেগে গেল? আমি শিওর ও আমাকে ভালোবাসে। তারপর আমাকে আরো একটু শিওর হতে হবে। এসব কথা ভাবছি এমন সময় নুসরাত এসে আমাকে বলে, এই নিন ধরুন। যদিও আমি চা খাই না, তারপরও আপনি যখন কষ্ট করে আনছেন তাহলে খেতেই হবে। না খেলে জোর করে খাওয়া লাগবে না, দিন। আরে মজা করছিলাম। বাহ, আপনার বাসার কাজের লোকটা তো খুব ভালো চা বানাতে পারে। কাজের লোক চা বানায়নি। তাহলে কি আঙ্কেল বানিয়েছে? উফ বাবা, কেন চা বানাতে যাবে? তাহলে কে বানিয়েছে? কেন, আমি বানাতে পারি না নাকি? কি, আপনি এত সুন্দর করে চা বানাতে পারেন? হ্যাঁ, আমি বানিয়েছি মিস্টার। সত্যি, আপনি যেমন সুন্দর তেমনি আপনার হাতের চাও সুন্দর। আচ্ছা, চা খাওয়া শেষ হলে ফ্রেশ হয়ে নিচে আসবেন নাস্তা করার জন্য। দেখলাম নুসরাত লজ্জা পেয়ে আমার সামনে থেকে দৌড় দিয়ে চলে গেল। পাগল একটা মেয়ে। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করছি এমন সময় নুসরাত বলে, বাবা, আমরা আজই চলে যাব। কেন রে মা, আরো 2 দিন থেকে গেলেই তো পারতে। না বাবা, আবার আসবো। আর কাল থেকে অফিসেও যেতে হবে। তুই অফিসে যাবি? তাতে সমস্যা কি আঙ্কেল? ও বিয়ের আগে যেমন ছিল এখনো তেমনই থাকবে। মারে, তুই না গেলেও আমি একা সামলে নিতে পারতাম। আর তাছাড়া আমার কোনো সমস্যা হলে রাজ তো আছেই। আঙ্কেল, ওকে আর মানা করবেন না। ঠিক আছে বাবা। তারপর নাস্তা শেষ করে রুমে এসে আমি তৈরি হতে লাগলাম। আপনি বাইরে যান তো। কেন? আমি কাপড় চেঞ্জ করব, তাই। আমার সামনে করলে সমস্যা কি? আমি তো আর পর কেউ না। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? কই, কিছু ভাবছি না তো। তাহলে এমন হ্যাপলার মতো দাঁড়িয়ে না থেকে বাহিরে যান। তারপর আমি নিচে এসে আঙ্কেলের সাথে কথা বলতে লাগলাম। একটু পর নুসরাত চলে আসলো তৈরি হয়ে। তারপর আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার একটা বিষয় মাথায় আসছে না, যে এখানে আসার আগে নুসরাত আমাকে মাকে জড়িয়ে ধরে যেমন কান্না করেছিল, কিন্তু যাওয়ার সময়ও ওকে দেখে মনে হচ্ছে ও ভীষণ খুশি। মনে হয় নিজের বাড়ি ফিরে যাচ্ছে, তাই এত খুশি লাগছে ওকে। তারপর বাসায় পৌঁছে গেলাম। আরে বৌমা, তোমরা চলে এসেছো? কি করবো মা, আপনাদের ছাড়া ওখানে থাকতে ভালো লাগছে না। ভালো করছো মা, তোমাকে ছাড়াও বাসাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল। ছেলের বউ হয়েছে, একদিন ছিল না বাসায়, তারপরও 2 দিন পর মা বলে বাসা ফাঁকা লাগে। বলি কি, তোমার ছেলের দিকে তো একটু তাকাও। তোর দিকে কেন তাকাবো না বাবা, তুই তো আমার সোনা ছেলে। তুমি তোমার ওই বৌমাকেই ভালোবাসো। আমি রুমে গেলাম। দেখলেন তো মা, আমাদের মা ও মেয়ের ভালোবাসায় কেমন নজর দিচ্ছে। পাগল ছেলে একটা। যাও মা, তুমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর আমি রুমে চলে আসি। নুসরাত আমার পেছন পেছন আসলো। রুমে এসে ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে আজ তাড়াতাড়ি ঘুমাতে গেলাম, কারণ কাল থেকে নাকি অফিসে যেতে হবে। বলছিলাম কি, এ কয়দিন তো আপনাদের বাসায় ছিলাম, তাই আপনি কাটে শুতে দিচ্ছেন, তাহলে আজকে আবার সোফায় ঘুমাতে হবে? এই, আপনি এত বেশি বোঝেন কেন? হ্যাঁ, আমি কি বলছি আপনাকে সোফায় ঘুমানোর কথা? না, তা ঠিক বলেননি। তারপর আমি মনে করছিলাম। মনে করে বাদ দিয়ে এখন চুপচাপ খাটে শুয়ে পড়েন। আর সকালে অফিস আছে, বুঝলেন? দেরি হলে কিন্তু আবার। আমি আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে আছি, তখনই কে যেন আমার মুখে পানি ঢেলে দিল। চোখ খুলে দেখে নুসরাত হাতে মগ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি হলো? কেন বুঝতে পারেননি? দাঁড়ান, আর এক মগ পানি এনে বুঝিয়ে দিচ্ছি। আমার মুখে ভাবে পানি দিলেন কেন? সেই কখন থেকে ডাকছি, কিন্তু আপনার তো কোনো হুঁশই নেই, তাই বাধ্য হয়ে এই কাজ করতে হলো। তাই বলে ভিজিয়ে দিতে হবে? যদি এখনো না ওঠেন তাহলে আবার ভিজিয়ে দেব। এই না না, আমি এই যে উঠে গেছি। গুড, এখন যান ফ্রেশ হয়ে নিন। এই কথা বলে নুসরাত চলে গেল, আর আমিও ফ্রেশ হতে চলে গেলাম। কি মেয়ে রে বাবা, স্বামীর অধিকার দেবে না, অথচ স্ত্রীর অধিকার টিকি দেখাচ্ছে। এই মেয়ের মন বোঝা খুবই কঠিন। ধুর, ভাল লাগে না এত সকালে ঘুম থেকে উঠতে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। মা, তাড়াতাড়ি নাস্তা দাও। তোমার আবার কি হলো?
এভাবে আমার দিকে তাকিয়েছো কেন? ওগো, দেখে যাও। কি হয়েছে? দেখো তোমার ছেলে যেন কি হয়েছে। আরে আশ্চর্য, আমার আবার কি হবে? তোর শরীর ভালো আছে তো? তোমরা কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। তুই এত সকালে উঠলি যে? তোকে তো কোনোদিনও এত সকালে উঠতে দেখি নাই, আজ হঠাৎ কি মনে করে উঠলি? কি করব, তাড়াতাড়ি তো আর সাদে উঠি নাই। এক মুখ পানি মুখের উপরে ছুঁড়ে মারলে যে কেউ ঘুম থেকে উঠে যাবে। তার মানে তোর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পেছনে বৌমার হাত আছে। ভালো করছো মা, এরপর থেকে দেরি করে উঠলে মগের জায়গায় বালতি নেবে। যত খুশি বলো, একদিন সময় আমারও আসবে। এই কথা বলে নাস্তা করতে লাগলাম। তারপর নাস্তা শেষ করে সোজা রুমে চলে আসলাম। অফিসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। ধুর, আমার দ্বারা এই ট্রাই বাঁধা সম্ভব না। তাই অন্য সব দিনের মতো আজও মাকে ডাক দিলাম। মা, ও মা, কোথায় গেলে? কি ব্যাপার, সকালবেলা বাচ্চাদের মতো মাকে ডাকছেন কেন? মাকে ডাকছি একটা দরকারে। কি দরকার আমাকে বলুন। আর তাই নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কারণ আমি টাই পড়তে পারি না, এই জন্যই তো মাকে ডাকছি। তাহলে এতদিন কি মা আপনাকে টাই পরিয়ে দিত? হ্যাঁ। হ্যাঁ, এই সহজ কাজটা পারেন না? দিন, আমি পরিয়ে দিচ্ছি। না থাক, আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? তার থেকে বরং আমি যাওয়ার সময় মায়ের কাছ থেকে পরে যাব। এই টাইটা পরিয়ে দিতে কষ্ট হয় আপনাকে কে বলেছে? আমি তো আমার বাবাকে রোজ পরিয়ে দিতাম। তারপর আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে আমার হাত থেকে টাইটা নিয়ে পরিয়ে দিতে লাগলো। আমিও আর কোনো বাধা দিলাম না। এই যে, একটু নিচু হন তো। ওই, মেরে ফেলবেন নাকি? এত টাইট করে কেউ টাই বাঁধে? এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আর শুনুন, কাল থেকে টাই পরিয়ে দেওয়ার জন্য মাকে ডাকবেন না, বুঝলেন? তাহলে কে পরিয়ে দেবে? কে আবার? আমি। তা কোন অধিকারে আপনি আমার টাই পরিয়ে দেবেন? কেন কি হলো বলুন? আপনি যেহেতু আমাকে স্বামী হিসেবে মানেন না, তাহলে কামাকে আপনি কেন আমাকে রোজ টাই পরিয়ে দেবেন? এর থেকে ভালো হয় আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। এই কথা বলে রুম থেকে বেরিয়ে গেলাম। বের হওয়ার আগে নুসরাতের দিকে একবার পেছনে ফিরে তাকিয়ে দেখি ও কেমন করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। কি করব, এভাবে আর কতদিন তাকা যাবে? দুজনের ভেতর শুধু নামেই স্বামী স্ত্রী, এভাবে তো আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। তাই এখন থেকে ওকে একটু অবহেলা করে চলবো। আমিও দেখবো তুমি আমাকে স্বামীর অধিকার না দিয়ে কোথায় যাও। এসব কথা ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম। অফিসে এসে আমি আমার কেবিনে বসতেই আমার এক কলিগ এসে বলে, আরে রাজ সাহেব, এতদিন কোথায় ছিলেন? একটু অসুস্থ ছিলাম, এই জন্য অফিসে আসতে পারিনি। অবশ্যই একদিক থেকে ভালোই করেছেন না এসে। কেন? আরে আপনি যে কদিন আসেন নাই সে কদিন তো ম্যাডাম অফিসে আসেনি। ও, তার মানে অফিসের কেউ আমার আর নুসরাতের যে বিয়ে হয়েছে এটা জানে না। মনে মনে কি ভাবছেন? এটাই ভাবছিলাম যে ম্যাডাম কেন এতদিন আসেনি। আমি অবশ্য একটা কথা শুনছি, তবে শিওর না। কি কথা বলেন তো? শুনছি ম্যাডামের নাকি বিয়ে হয়ে গেছে। বলেন কি, ম্যাডামের বিয়ে হয়েছে আর অফিসে কেউ জানে না? আপনাকে তো আগেই বলছি, ম্যাডাম যে বিয়ে করছে এটা শিওর না। বুঝতে পারছি। আরে ওই তো ম্যাডাম আসছে, আপনি কাজ করুন, আমি যাই। এই কথা বলে সে চলে গেল। তার কথা শুনে আমার খুব হাসি আসছে, কারণ নুসরাত আর আমার বিয়েটা এমনভাবে হয়েছে যে অফিসের কেউই জানে না। শুধু জানে ম্যাডামের বিয়ে হয়েছে, কিন্তু কার সাথে হয়েছে এটা জানে না। যদি সবাই জানতে পারে যে ম্যাডামের বিয়ে আর কারোর সাথে নয়, আমার সাথে হয়েছে, তখন যে তাদের রিয়াকশন কেমন হবে এটা ভেবে যেন হাসিটা আটকে রাখতে পারছি না। না বাবা, অনেক হাসাহাসি হলো, এখন কাজে মন দিতে হবে। তারপর আমি আমার জমে থাকা কাজটা করতে লাগলাম। একটু পর অফিসের ফোনে কল আসলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে, হ্যালো, কে বলছেন? আপনি একটু আমার কেবিনে আসুন। এই কথা বলে কলটা কেটে দিল। কে জানি আবার কি জন্য রাখছে। যাই, দেখে শুনে আসি। তারপর নুসরাতের কেবিনের সামনে গিয়ে, ম্যাডাম আসবো? আসুন। তারপর ভেতরে গিয়ে নুসরাতের দিকে তাকিয়ে দেখি ও অফিসে শাড়ি পরে এসেছে। বাহ, ও যে অফিসে শাড়ি পরে আসবে ভাবতে পারিনি। আমি তো নুসরাতের দিকে এক পলকে চেয়ে আছি। হ্যালো মিস্টার, হাঁ করে তাকিয়ে না থেকে বসুন। বলুন, কি জন্য ডাকছেন? এ হচ্ছে অধরা, আজ থেকে
ও আপনার সহকারী। আরে আমার পাশে যে একটা মেয়ে বসে আছে আমি তো খেয়ালই করিনি। হাই। আপনাদের হাত মেলানো শেষ হলে কাজের কথায় আসা যাক। ও সরি, বলুন ম্যাডাম। মিস অধরা, আজ থেকে আপনি রাজের কাজে সাহায্য করবেন। ঠিক আছে ম্যাম। এখন আপনারা আসতে পারেন। অধরা, আপনি আমার সাথে আসুন। এই কথা বলে ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আমার কেবিনের দিকে যেতে লাগলাম। তারপর আমার কেবিনে এসে অধরাকে কাজ বুঝিয়ে দিতে লাগলাম। দেখুন, কাজে কোনো সমস্যা হলে বিনা কোনো সংকোচবোধ না করে আমাকে বলবেন। ওকে স্যার। আমি অধরার সাথে কথা বলছিলাম, এমন সময় মনে হলো দরজার বাইরে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নুসরাত ছাড়া আর কেউ না। তাই আমিও নুসরাতকে শুনিয়ে শুনিয়ে জুড়ে কথা বলতে লাগলাম। আরে স্যার নয়, তুমি চাইলে আমার নাম ধরে ডাকতে পারো, আর আমিও তোমাকে নাম ধরেই ডাকবো। তারপর অধরা দরজা খুলে যে বের হলো, ঠিক তখনই দেখলো দরজার বাইরে নুসরাত দাঁড়িয়ে আছে। অধরাকে বাইরে দেখে কেমন যেন চমকে উঠলো। আরে ম্যাডাম, আপনি এখানে? একটা দরকারি কাজে আসা। ম্যাডাম, তাহলে বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। আর অধরা, তুমি যাও, কাজ করো গিয়ে। সমস্যা হলে আমার কাছে এসো। ম্যাডাম বলুন, কি কাজ? পরে বলবো। এই কথা বলে চলে গেল। আমার বুঝতে বাকি রইল না যে নুসরাত কেন এমন রাগ করেছে। সেই দিন আর বেশি দূরে নাই। নুসরাত ম্যাডাম যে তুমি আমাকে নিজ থেকে এসে ভালোবাসি বলবে। তারপর আমি আমার কাজ করতে লাগলাম। রাতে শুয়ে নুসরাত এসে চুপচাপ আমার পাশে শুয়ে পড়লো। কোনো কথা বলল না, মনে হয় আমার প্রতি এখনো রেগে আছে। আমিও কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু নুসরাত আজ আমার টাই পরিয়ে দিতে আসলো না, শুধু আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। এভাবেই দিনকাল কাটছিল আমাদের। কোনো প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলি না, শুধু মা বাবার সামনেই কথা বলি। আমিও অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি যেই না আমার কেবিনের দিকে যেতে লাগলাম, ঠিক তখনই একজন কলিগ এসে আমাকে বলে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমার কেবিনে। কিন্তু আপনার কেবিন তো নিচে শিফট করা হয়েছে। মানে? আমার কেবিন কেন শিফট করা হয়েছে আর কাকে জিজ্ঞেস করে করছেন? সরি স্যার, এটা তো আমি বলতে পারবো না, তবে ম্যাডাম বলতে পারবেন। এই কথা বলে সে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম নুসরাত কেন হঠাৎ করে আমার কেবিন পরিবর্তন করলো। দেখি, ওর কাছে গিয়ে শুনে আসি। তারপর আমি নুসরাতের কেবিনে গেলাম। ম্যাডাম আসবো? আসুন। ম্যাডাম আমি জানি আপনি আমায় কি বলতে চান। তাহলে ম্যাডাম আমি কি জানতে পারি কেন আপনি এমন করেছেন? আমি অফিসের বস, আমার যখন যা খুশি তাই করতে পারি। তাই বলে আমার কাছে একটু শোনার প্রয়োজন মনে করেননি? ও হ্যালো মিস্টার রাজ, অফিসের বস আমি, আপনি নয়। যে আপনার কথা শুনে আমায় কাজ করতে হবে। কিন্তু এখন আর কথা না বলে চুপচাপ আপনার কাজ করুন গিয়ে। উফ, নিজে বস বলে সব কিছু করবে, ধ্যাত। তারপর আমি আমার নতুন কেবিনে এসে বসে রইলাম। আসার সময় নুসরাতের দিকে তাকিয়ে দেখি ও মিটমিট করে হাসছে। রাজ, কি তোমাকে খুব টেনশনে মনে হচ্ছে? আরে না, তেমন কিছু না। আচ্ছা, ম্যাডাম কেন আমাকে অন্য একজনের সাথে কাজ করতে দিল, আর তোমাকে কেন নাম ধরে রাখতে মানা করছে? কখন মানা করছে? এই তো সেদিন তোমার কেবিন থেকে আসার পর। এবার বুঝতে পারছি কেন সে আমার কেবিন পরিবর্তন করেছে। কারণ আমার কেবিনের পাশেই ওদরা কেবিন ছিল। ওই কি ভাবছো? কিছু না। আমার কি মনে হয় জানো? কি? নুসরাত ম্যাডাম তোমাকে ভালোবাসে। কি করে বুঝলে? আরে ম্যাডাম যখন বলছে যে তোমায় যেন আর নাম ধরে না ডাকি, আমি তখনই বুঝে গেছি যে ম্যাডাম তোমাকে ভালোবাসে। আরে না, তোমার কোথাও ভুল হচ্ছে। ওই শোনো, আমি একটা মেয়ে, আমি বুঝতে পারি সব, বুঝলে? বুঝলে ভালো। যাও, এখন গিয়ে কাজ করো। যাচ্ছি। তবে তুমি যতই অস্বীকার করো না কেন, আমি যেটা বলছি সেটাই সত্যি, দেখে নিও তুমি। এই কথা বলে ওদরা চলে গেল। আমি বসে বসে ওদরার কথাগুলো ভেবে হাসতে লাগলাম। বলে কি মেয়েটা? অফিস ছুটির পর আমি বাইরে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। এমন সময় ওদরা এসে বলে, কি ব্যাপার দাঁড়িয়ে আছো যে? এই তো রিক্সার জন্য। ও আচ্ছা, আমার স্কুটিতে করে তোমায় লিফট দিতে পারি যদি তুমি চাও। আমি যেই না করতে যাব তখনই দেখি নুসরাত আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তাই আমি ওকে আরো রাগানোর জন্য আর না করলাম না। আরে এতে রাজি না হওয়ার কি আছে, চলো। দেখছো ম্যাডাম কেমন আমাদের দিকে রাগীভাবে তাকিয়ে আছে?
আরে ও এমনই, তুমি ওদিকে না তাকিয়ে চলো। তারপর আমরা যেতে লাগলাম। আসলে আমি আর নুসরাত যতই এক পাশে তাকি না কেন, আমরা কখনো একসাথে আসিও না, এমনকি যাইও না। ব্যাস এইখানেই থামাও, আমার পাশে চলে এসেছে। ও, এটা তোমার বাসা নাকি? এটাই। চলো ভেতরে। না, অন্য একদিন আসবো। এই কথা বলে ওরা চলে যেতে যাবে তখনই, এই রাজ, এটা ম্যাডামের গাড়ি না? এই রে, এখন মনে হয় সবটা জেনে যাবে। আরে হ্যাঁ, এ তো ম্যাডামই। কিন্তু ম্যাডাম তোমাদের বাসায় কেন? সেটা তোমাকে আগামীকাল বলবো। সত্যি বলবে তো? হ্যাঁ বলবো, এখন যাও তুমি। এই কথা বলে আমি আমার রুমে চলে আসি। আমি রুমে আসতেই নুসরাত আমাকে বলে, কি ব্যাপার, তুমি অধরার সাথে কেন আসলে? আসবো না তো কি করব, অনেক সময় দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো রিক্সা পেলাম না। রিক্সা না পেলে হেঁটে আসতে। কি, এত দূর থেকে আমি হেঁটে আসবো? দরকার হলে আসতে, কিন্তু তারপরেও যেন তোমাকে অধরার সাথে আসতে না দেখি। কেন আসবো না? আমি বলছি তাই। আমি কেন তোমার কথা শুনতে যাব? আমি কি হই তোমার? এই কথা বলার পর নুসরাত আর কোনো কথাই বলল না, শুধু চুপ করে মাথা নিচু করে তাকলো। আর আমিও ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে চলে গেলাম। পরের দিন অফিসে গিয়ে কেবিনে বসতেই ওদরা এসে হাজির। আরে তুমি হঠাৎ করে, কোনো দরকার? আরে না, এখন বলো, কাল নুসরাত ম্যাডাম কেন তোমার বাসায় গেল? বলতে পারি, যদি তুমি কাউকে না বলো। আরে তুমি আমার ফ্রেন্ড, আমাকে তুমি একটা কথা বলবে, আর আমি কেন সেই কথা অন্য একজনকে বলতে যাব? তাহলে শুনো, কাল নুসরাত আমার বাসায় গেছিল না, সে আমার বাসায় আমার সাথেই থাকে। মানে? নুসরাত আর আমি স্বামী স্ত্রী। কি সত্যি? হ্যাঁ। তাহলে নুসরাত ম্যাডামের সাথে তুমি কথা বলো না, আর ম্যাডামও তোমার সাথে তেমন একটা কথা বলে না কেন? শুনো তাহলে। তারপর আমি ওদরাকে আমার বিয়ে থেকে সব ঘটনা খুলে বললাম। ও, এই কাহিনী তাহলে তোমাদের মাঝে। আমার কাছে তোমাদের এই সমস্যার সলিউশন আছে। কি সলিউশন? আমাদের এমন কিছু করতে হবে যে নুসরাত ম্যাডাম নিজে এসে তোমাকে ভালোবাসার কথা বলে। সেটা তো আমিও চাই, কিন্তু করবোটা কি? আরে আমি থাকতে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু আমি যা যা বলি তাই করবে। আচ্ছা। শোনো, তোমাকে আমার সাথে প্রেম করতে হবে। এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আরে বুদ্ধু, সত্যি সত্যি প্রেম না, প্রেমের অভিনয় করবে ম্যাডামের সামনে। তাই বলো? আমি তো আবার সত্যি মনে করছিলাম। ও হ্যালো, আমার বয়ফ্রেন্ড আছে, তোমাকে ভালোবাসতে যাব কোন দুঃখে। কি, তোমারও বয়ফ্রেন্ড আছে? কেন, আমার মতো মেয়ের কি বয়ফ্রেন্ড থাকতে পারে না? তা কেন থাকবে না? তুমি তো আর দেখতে কম সুন্দর না। হয়েছে, আর পাম দিতে হবে না, এখন যা বলছি তাই মনে রেখো, কেমন? আমি যাই তাহলে। এই কথা বলে ওরা চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, আমরা যে প্ল্যান করছি এতে কি কাজ হবে, নাকি আবার দোরা খেয়ে যাব? না না, দোরা কেন খাবো? ধুর, আমিও যে কি বুঝি না, খালি নেগেটিভ চিন্তা করি সব সময়। না, এখন কাজে মন দিতে হবে। পরে ওদরা যেমনটা বলবে তেমনটা করে দেখি কি হয়। এসব কথা ভাবছি আর কাজ করতে থাকি। অফিস ছুটি হলে নুসরাতকে দেখি আমার কেবিনে আসছে, এসে আমাকে বলে, অফিস তো ছুটি হয়ে গেছে, আপনি বাসায় যাবেন না? এই তো আর একটু কাজ আছে, এটা শেষ হলেই যাব। এই কাজ তো পরেও করতে পারবেন। ম্যাডাম, খুবই জরুরি একটা ফাইল, তাই আজ শেষ করে ফেললে তো ঝামেলা শেষ। আরে রাজ, তোমার কাজ এখনো শেষ হয়নি? এই তো আরো একটু বাকি আছে। ওহ, তা কত সময় লাগবে? বেশি সময় লাগবে না। কেন, কোনো দরকার? না, তেমন দরকার না, আমি ভাবছিলাম তোমাকে নিয়ে একটু শপিং এ যাব। আরে যখন ভেবেই ফেলেছো আমাকে নিয়ে শপিং এ যাবে, তাহলে আর দেরি কেন, চলো যাওয়া যাক। কিন্তু তোমার না কাজ করতে বাকি আছে? আরে কাজ তো পরে করা যাবে, এখন কথা না বলে চলো যাওয়া যাক। আপনি বললেন কাজটা খুবই জরুরি, তাহলে আপনি কাজ ফেলে রেখে এভাবে চলে যাচ্ছেন কেন? আরে ম্যাডাম, অফিস যখন ছুটি হয়ে গেছে তাহলে এখন তো আমি বাইরে যেতেই পারি, কাজ না হয় কাল এসে করব। ওদরা চলো যাওয়া যাক। তাহলে চলো। তারপর আমি আর ওদরা নুসরাতকে পাশ কাটিয়ে চলে আসলাম। আসার আগে একবার পেছন ফিরে তাকিয়ে দেখি নুসরাত আমার দিকে কেমন করুণ দৃষ্টি তাকিয়ে আছে। ওকে এভাবে তাকিয়ে দেখতে দেখে আমার কেমন জানি খারাপ লাগছিল, কিন্তু আমাকে নরম হলে চলবে না, এভাবে ভালোবাসার কথাটি বের করতে হবে। তারপর ওদের স্কুটারে করে আমি আর ওদের শপিং মলে যেতে লাগলাম। কিরকম, কি বুঝলে? কি বুঝার কথা বলছো তুমি?
আরে বুদ্ধু, ম্যাডামের কথা বলছি। বুঝতে পারছি, কিন্তু এখানে বোঝার তো কিছু দেখছি না। তুমি তো দেখছি আসলে বোকা। তুমি খেয়াল করোনি যে আমরা আসার সময় ম্যাডাম কেমন ভাবে তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল? আরে এ তো মনে হয় কাজ করার জন্য বলছিল। আরে বোকা, ওটাই তো তোমাকে আমার সাথে আসতে না দেওয়ার অজুহাত। ম্যাডাম তোমাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু ভালোবাসি কথাটি বলতে কোথায় যেন বাধা খাচ্ছে। কিসের বাধা? আমার মনে হয় কি জানো, ম্যাডাম চায় তুমি নিজে থেকে তাকে ভালোবাসি কথাটি বলো। তোমার অনুমান যদি সত্যি হয় তাহলে আমি ওকে বলবো যে আমি ওকে কতটা ভালোবাসি। তবে আর কয়েকদিন তোমার সাথে প্রেমের অভিনয় করে দেখি কি হয়। তুমি না আসলে একটা পাগল। আমি সেটা জানি। হয়েছে, এখন দাঁত বের করে না হেসে নামো। এত তাড়াতাড়ি চলে আসলাম? তারপর আমি শপিং মলে ওদের পেছন পেছন ঘুরতে লাগলাম। উফ বাবা, পাটা একদম ব্যথা হয়ে গেছে। আর এই মেয়েকে দেখে তো মনে হয় না একটু ক্লান্ত হয়েছে। মেয়েরা পৃথিবীর সব কাজ করলেও কষ্ট হবে, কিন্তু এই শপিং করতে আসলে সারা জীবনও কষ্ট হবে না। ওই ওদরা। বলো। আরে এত দোকান ঘুরার কে আছে? একটা দোকানে ঢুকে পড়লেই তো হয়। বারে পছন্দ না হলে আমি কি করব? কি এত দোকান ঘুরলে তারপরে তোমার একটা পছন্দ হয়নি? একেবারে যে হয়নি তা বলবো না, তবে মনের মতো হয়নি। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে কখনো শপিং এ এসেছো? তা আর বলো না, একবার আসছিলাম, কিন্তু পরের বার যখনই শপিং এর কথা বলতাম তখনই সাহেব অসুস্থ হয়ে পড়তেন। কেন এমন হতো বুঝতাম না। কেন যে অসুস্থ হয়ে পড়তেন তা তো তুমি বুঝবে না। কালি কালি কি অসুস্থ হয়? তোমার পেছন পেছন এমন ঘুরার জন্য বেচারা অসুস্থর অভিনয় করে। ওই তুমি আবার কি ভাবছো? না কিছু না, বলছিলাম কি আমি আর এভাবে ঘুরতে পারবো না। আরো একটা দোকান দেখবা, তারপরে যদি পছন্দ না হয় তাহলে সোজা বাসায়। আচ্ছা ঠিক আছে, চলো ওই দোকানে যাই। তারপরে দোকানে যাওয়ার পর অনেক কষ্টে একটা পোশাক পছন্দ হলো। যাক বাবা, বাঁচা গেল। শেষমেশ পছন্দ হয়েছে। তাহলে ওই এমন হ্যাবলা কান্তের মতো না দাঁড়িয়ে থেকে বিলটা দাও। মানে আমি কেন বিল দেব? বারে তোমার ভালোবাসার জন্য এত কষ্ট করছি, তাই তুমি আমাকে তার বিনিময়ে গিফট করতে পারছো না? আচ্ছা দিচ্ছি। তারপর শপিং করা শেষ হলে ওদরা বাসায় চলে যায়, আর আমিও বাসায় চলে আসি। বাসায় এসে রুমে কোথাও নুসরাতকে দেখলাম না। মনে হয় মায়ের সাথে রান্না করে আছে। তারপর আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে আসলাম। এসে দেখি এখানেও নুসরাত নেই। আমি কিছু না বলে খেতে লাগলাম। তখন মা আমাকে বলে, বাবা বৌমার কি হয়েছে জানিস? সেই অফিস থেকে এসে ওই যে ছাদে গেছে, এখনো আসেনি। রাতে খাবার খেতে ডাকতে গিয়েছিলাম তুই আসলে, কিন্তু ও বললো ওর নাকি খিদে নেই। আমার আর বুঝতে বাকি রইল না যে নুসরাত কেন এমন করছে। নিশ্চয়ই অফিস ছুটির পর ওই ঘটনা নিয়ে ওর মন খারাপ। অফিসে কি কিছু হয়েছে নাকি? কিছুই হয়নি, তোমরা এসব নিয়ে ভেবো না, আমি দেখছি কি হয়। এই কথা বলে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি নুসরাত দুলনায় বসে এক পলকে চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের ওই মিষ্টি আলো ওর মুখে পড়তেই ওকে যেন আরো মায়াবী লাগছে। কিন্তু এ কি, নুসরাতের দুচোখ বেয়ে যে পানি ঝরছে, তার মানে নুসরাত এখানে বসে বসে একা একা কাঁদছে। এসব কথা ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে নুসরাতের কাছে যেতে লাগলাম। আমি কাছে যেতেই নুসরাত আমাকে দেখে হাত দিয়ে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললো। তারপর আমাকে বলল, এ কি, আপনি এখানে কেন? আপনাকে ডাকতে আসলাম। কেন? আমাকে ডাকতে আসতে কে বলেছে আপনাকে? মায়ের কাছে শুনলাম আপনি অফিস থেকে এসেই চাঁদে এসেছেন। চলুন, এখন রাতের খাবার খাবেন। না, আমি খাবো না। কেন, কি হয়েছে আপনার? আর আপনি এখানে বসে এভাবে কাঁদছেন কেন? কোথায় কাঁদছি? আপনার দেখতে ভুল হয়েছে। দেখুন, আমাকে মিথ্যা বলে লাভ নাই, তাও সত্যি করে বলুন তো কেন কাঁদছেন? সেটা জেনে আপনি কি করবেন? আপনি তো বুঝতেও পারেন না। এই কথা বলে নুসরাত চলে গেল, আর আমি ওখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম নুসরাতের বলে যাওয়া শেষ কথাটি। ম্যাডাম, আমি সবই বুঝতে পারি যে আপনি আমাকে ঠিক কি বোঝাতে চাচ্ছেন, কিন্তু আমার যে আপনার মুখ থেকে ভালোবাসি কথাটি শোনার খুবই শখ, তাই তো তোমাকে একটু কষ্ট দিচ্ছি। পরে ভালোবাসা দিয়ে সুদে আসলে সব পরিশোধ করে দেব। তারপর আমিও আরো কিছু সময় চাঁদে দেখে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নুসরাত ঘুমিয়ে গেছে। বাহ, কি নিষ্পাপ দেখতে। আর একেই কিনা আমি কষ্ট দিচ্ছি? না, কালি ওদরার সাথে কথা বলে দেখবো কি বলে, কারণ আমি এভাবে নুসরাতকে কষ্ট দিতে পারবো না। ওর কষ্ট হলে যে আমারও খুব কষ্ট হয়। কিন্তু কাল তো অফিস বন্ধ, তাহলে ওদরার সাথে দেখা করবো কিভাবে? না, এখন ঘুমাই, সকালে বাবা যাবে, কি করা যায়। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম টের পাইনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে টিভি দেখছিলাম। দেখলাম নুসরাত আমার আশেপাশে ঘুরছে। মনে হয় আমাকে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না।
আমার সামনে এসে একটু দাঁড়িয়ে থেকে আবার চলে যায়। ওর এই কাণ্ড দেখে আমার খুব হাসি আসছে, কিন্তু আমি হাসতেও পারছি না। এবার আমার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছু বলবেন? হ্যাঁ, কি বলবেন বলুন। আসলে ভেবেছিলাম এই কথাটা তোমার মুখ থেকে শুনবো, কিন্তু তুমি তো। নুসরাত কথা বলছিল, এর মাঝে আমার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি অদরা কল দিচ্ছে। তা আমি আর দেরি না করে কলটা রিসিভ করলাম। হ্যালো অদরা। ওই এখনই পার্কে চলে আসো ম্যাডামকে দেখিয়ে। আসছি। আমারও তোমার সাথে দরকারি কথা আছে। এই কথা বলে কলটা কেটে দিলাম। তারপর নুসরাত আমাকে বলে, এই অধরা কেন আপনাকে কল করেছে? কেন আবার আমার সাথে মিট করবে তাই? কেন আপনি তার সাথে দেখা করতে যাবেন? তা তো বলা যাবে না আপনাকে। এই কথা বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। আমি জানি নুসরাত ঠিকই আমার পেছন পেছন আসবে। তারপর পার্কে এসে দেখি ওদরা আগে থেকে এসে বসে আছে। এত সময় লাগে আসতে? কোথায় বেশি সময় লাগছে? আচ্ছা বাদ দাও এসব কথা, এখন বলো ম্যাডামের কি খবর? মনে হয় আমাদের প্ল্যানে কাজ হয়েছে। বলো কি? তাহলে তো আমাকে একটা ট্রিট দিতে হবে। দেব। তবে জানো, কাল না নুসরাতকে কাঁদতে দেখে খুব কষ্ট হচ্ছিল। ভাবছি ওকে আজ মনের কথাটা বলে দিব। সেটাই ভালো হবে। ম্যাডামকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না, এতে করে বিপরীত কিছু হতে পারে। নুসরাত এসে ওদরাকে একটা চোর মারলো। ওদরা মুখে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি অবাক হয়ে নুসরাতের দিকে তাকিয়ে আছি। তারপর নুসরাত রাগীভাবে বলতে লাগলো, এই মেয়ে, তুই কোন সাহসে আমার রাজের হাত ধরেছিস? তোকে চাকরি দেয়াটা আমার ভুল হয়েছে। আপনি কেন ওদরা গায়ে হাত তুললেন? কেন আমার ভালোবাসার মানুষের হাত ধরবে? কারণ ও আমাকে ভালোবাসে, তাই তো আমার হাত ধরছে। আর তোমার সাথে আমার বিয়েটা তো শুধু নামের। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে আবার কেন ভালোবাসার মানুষ বলো? আর এভাবে আমি মিথ্যা সম্পর্ক নিয়ে থাকতে পারবো না, তাই তো তোমাকে ডিভোর্স দিয়ে ওকে আবার বিয়ে করবো, বুঝলে? কথাগুলো বলার সময় আমার খুব খারাপ লাগছিল। তারপরে বললাম, কারণ আজকের পর থেকে যে আর কোনো কষ্ট দেব না, শুধুই ভালোবাসবো। নুসরাত আমার কথাগুলো শুনে আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। রাজ, তুমি মনে হয় একটু বেশিই বলে ফেলছো। করবো বুঝতে পারিনি। আচ্ছা, নুসরাতের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে ধুর, এতে আবার ক্ষমা চাইতে হয় নাকি? আমার তো আরো ভালোই লাগছে যে আমি একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিতে পারছি। আচ্ছা, তুমি কিন্তু এখনই গিয়ে সব সত্যি কথা বলে দিবে। দরকার হলে আমিও তোমার সাথে যাব, চলো। আরে না, আমি সব বলতে পারবো। তারপর ওদের সাথে আর কিছু সময় থেকে বিকালে বাসায় ফিরলাম। বাসায় ফিরে রুমে যাব, এমন সময় মা এসে আমাকে, মা তুমি আমাকে মারলে কেন? ওই শয়তান, এই দিনটি দেখার জন্য কি তোকে বড় করছি? যা বাবা, আমি আবার কি করলাম যে তুমি এমন কথা বলছো? এই, তুই নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসিস? তুমি কিভাবে জানলে? বৌমা কাঁদতে কাঁদতে বাসায় আসছিল, তারপর আমি অনেক জোর দেওয়ার পরে এই কথা বলল। তোকে সুখে রাখার জন্য সে বাসা থেকে চলে গেছে। আমি এত চেষ্টা করলাম কিন্তু পারলাম না তাকে আটকাতে। এও বলে গেছে যে তোকে যেন কিছু না বলি, আর তুই যাকে ভালোবাসিস তার সাথে যেন তোকে আবার বিয়ে দিতে। আমার তো তোকে নিজের ছেলে বলতে লজ্জা লাগছে। আরে মা, আমি সত্যি কোনো অন্য মেয়েকে ভালোবাসি না। তাহলে শুনো, তোমাকে বলি। এরপর মাকে সব কথা খুলে বললাম। তবে রে শয়তান, তুই এক্ষুনি গিয়ে আমার বৌমাকে যেভাবে পারিস ফিরিয়ে নিয়ে আসবি। আর যদি না আনতে পারিস তাহলে এ বাড়িতে তোমাকে আর ফিরতে হবে না। এই কথা বলে মা আমাকে বাসা থেকে বের করে দিলেন। তবে আর কি করা যায়, গিয়ে আমার ম্যাডাম বউটাকে নিয়ে আসি। নুসরাতের বাসায় যেতে যেতে রাত হয়ে গেল। ভাবলাম আঙ্কেলকে কল দিয়ে দরজা খোলার কথা বলবো। আমি আসছি, এটা যেন নুসরাত টের না পায়, ওকে সারপ্রাইজ দেব। কিন্তু আঙ্কেলকে কল দিয়ে শুনি সে বাসায় নেই, ওনার এক বন্ধুর বাসায় গেছে। এখন কি করি, তাই আর কোনো উপায় না পেয়ে নুসরাতের নাম্বারে কল দিলাম। রিং হচ্ছে, কিন্তু ম্যাডামের তো রিসিভ করার কোনো নামই নাই। আবার কল দিলাম, কিন্তু এবারও রিসিভ করলো না, কিন্তু কলটা কেটে দিল। বুঝতে পারছি ম্যাডাম সেই আকারে আমার প্রতি রাগ করে আছে। তাই মেসেজও করলাম যে আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, প্লিজ দরজাটা খুলো। কিন্তু এবারও মেসেজের কোনো রিপ্লাই আসলো না। তবে খেয়াল করে দেখলাম নুসরাতের রুমের লাইট জ্বলে উঠলো। একটু পর দেখে নুসরাত বেলকনিতে এসে দাঁড়িয়ে আমাকে কল করলো। আমি আর দেরি না করে কলটা রিসিভ করলাম। এই, আপনি কেন এখানে আসছেন? আমি আমার মিষ্টি বউটাকে নিতে আসছি।
কে আপনার বউ? এখানে তো আপনার বউ থাকে না। তুমি তো আমার বউ, শুধু বউ না, তুমি আমার ম্যাডাম বউ। না, আমি আপনার বউ হই না। আপনি যান আপনার অধরার কাছে। আমার কাছে কেন আসছেন? ওই শুনো, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটি শোনার জন্য আমি আর অদরা এই অভিনয় করছি। আমি বিশ্বাস করি না। আরে বাবা, সত্যি বলছি, বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এখন প্লিজ দরজাটা খুলে আমাকে ভেতরে নাও। দেখো, এখনই মনে হয় জোর আসবে, আর আমার মেঘের শব্দে খুব ভয় করে। আপনার ভয় করলে আমি কি করব? আপনি যান আপনার সেই অধরার কাছে, যার সাথে মিশে আমাকে কষ্ট দিচ্ছেন। এই কথা বলে কলটা কেটে দিল। যা বাবা, এখন কি হবে? এদিকে মেঘের শব্দে আমি তো শেষ। না, এই পাগলি বউটা দেখছি কোনো মায়া দয়া নেই। তারপর আমি কান হাত দিয়ে ভয়েতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। একটু পর মনে হলো কে যেন জোরে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি চোখ খুলে দেখি নুসরাত আমাকে জড়িয়ে ধরে আছে। আরে আরে, কে আপনি যে আমাকে জড়িয়ে ধরছেন? ছাড়ুন বলছি। আমার স্ত্রী দেখলে আপনাকে আর আস্ত রাখবে না। এই কুত্তা শয়তান আমাকে আর কষ্ট দেবে? উফ, এভাবে মারলে তো মরেই যাব। তোমাকে তো মেরেই ফেলবো। জানো এই কদিন কত কষ্ট পাইছি। আর কষ্ট দেব না আমার এই মিষ্টি বউটাকে, এখন থেকে শুধু ভালোবাসা দেব। আমার মুখে এই কথা শুনে লজ্জায় মাথা আমার বুকের মাঝে লুকিয়ে নিল, আর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের এই ভালোবাসা দেখে যেন আকাশের হিংসা হলো, তাই তো সে অজুরে কাঁদতে লাগলো। এই তাড়াতাড়ি ভেতরে চলো, বৃষ্টি নামছে। না, এখন আর ভেতর যাব না, এখন আমরা দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবো। তোমার নাম মেঘের শব্দে ভয় করে? করে, কিন্তু এখন তুমি পাশে আছো তাই আর ভয় করছে না। তাই নাকি সাহেব? তাহলে চলো ছাদে গিয়ে দুজনে ভিজি। চলো। তারপর দুজনে ছাদে গিয়ে ভিজতে লাগলাম। নুসরাতকে দেখে মনে হচ্ছে ও আজ অনেক খুশি। বৃষ্টিতে ভেজে শেষ হলে আমরা ফ্রেশ হচ্ছিলাম, ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি অধরা কল দিচ্ছে। এই তোমাকে আবার অধরা কল দিচ্ছে কেন? আমি কিভাবে বলবো, আগে রিসিভ তো করি, তারপর দেখি কি বলে। ঠিক আছে করো, কিন্তু ফোন লাউড স্পিকারে থাকবে। হ্যালো অধরা, আরে তুমি কাঁদছো কেন? ওই তোমার আর ম্যাডামের ভালোবাসা ঠিক করতে গিয়ে আমার ভালোবাসার নৌকা এখন ডুবতে বসেছে। কেন তোমার ভালোবাসার নৌকা ডুবতে বসছে মানে? আরে আজ পার্কে যখন তুমি ম্যাডামকে ওই কথাগুলো বলছিলে, তখন কোথা থেকে যেন জসিম আমাদের ওই কথা শুনে ফেলে। এখন আর আমার সাথে কথা বলছে না। এই জসিমটা আবার কে? কে আবার? আমার ভালোবাসার মানুষ। আচ্ছা তুমি কেঁদো না, আমি আর নুসরাত সকালে এসে আবার তোমার ভালোবাসার নৌকা ঠিক করে দেব। আচ্ছা। এই কথা বলে কলটা কেটে দিলাম। নুসরাতের দিকে তাকিয়ে দেখি ও আমার কথা শুনে শুধু হেসেই যাচ্ছে, আর আমি আস্তে আস্তে নুসরাতের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? আমি কিছু না বলে মিটমিট করে হাসতে হাসতে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম, আর ও শুধু পেছন হতে লাগলো। একসময় দেয়ালের সাথে ওর পিঠ টেকে যাওয়ায় ও আর পেছোতে পারলো না, আর আমি ওর কাছে গিয়ে ওর হাত দুটি শক্ত করে ধরে বললাম, আমার না মিষ্টি খেতে মন চাচ্ছে। আমি ফ্রিজ থেকে এনে দিচ্ছি। না, ওই মিষ্টি না। তাহলে? তারপর আমি ইশারা করে ওর গোলাপি ঠোঁট দুটি দেখিয়ে দিলাম। যা দুষ্টু। তারপর আমার ঠোঁট দুটি নুসরাতের ঠোঁটের সাথে লাগিয়ে একাকার করে দিলাম। তারপর আর কি করার, আমাদের বাসরাটা করেই ফেললাম। সেটা না হয় আপনাদের নাই বললাম, ইতিহাসের পাতায় আছে, দেখে নিন। সকালে ঘুম থেকে উঠে আমি আর নুসরাত চলে গেলাম অদরার বাসায়। তারপর অদরাকে নিয়ে চলে গেলাম জসিমের বাসায়। এ কি আপনারা? প্লিজ রাগ করবেন না, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। তারপর আমি জসিমকে সব খুলে বললাম। প্লিজ অদরা, আমাকে ক্ষমা করে দাও। ধুর পাগল। অধরা, তুমি আমাকেও ক্ষমা করে দিও। আমিও না জেনে তোমাকে কাল তোমার সাথে অমন ব্যবহার করা ঠিক হয়নি। আরে না, আমি কিছু মনে করিনি। তাহলে চলো সবাই মিলে নাস্তা করে আসা যাক। চলো যাই। তারপর আমি নুসরাতের হাত ধরে হাঁটছি, আর অদরা জসিমের হাত ধরে পথ চলতে থাকলাম। এখন আপনারাও যান, আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে কোনো এক ভালোবাসার জগতে কেমিস্ট্রি থেকে ঘুরে আসুন।